টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার এই গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই গল্পের ওপর যত রকম প্রশ্ন হবে তার সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই এই গল্পটা বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই গল্পের ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো, কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে খুব সহজ এবং সুন্দরভাবে এই গল্পের ওপর যে ভিডিওগুলো করা হয়েছে, যেগুলো দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপারই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই গল্পটা পড়া। তাহলে এই গল্পের ওপর কত ধরনের প্রশ্ন আসতে পারে চলো দেখে নেব পরবর্তী স্লাইডে। চলে এলাম পরবর্তী স্লাইড। ফার্স্টেই দেখো লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ, যার মান থাকছে 1 নম্বর। যেখানে তোমরা একটা চারটে তোমরা অপশন পাচ্ছ এবং 1 নম্বর থাকছে রাইট আনসার তোমরা চুজ করছো। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভিএসকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেখানে তোমাদের প্রশ্ন মান থাকছে 1। এখানে তোমরা কি করছো? একটা কথায় একটা বাক্যে তোমরা উত্তরটা দিচ্ছ। পরের প্রশ্নে আসছে দেখো, পরের প্রশ্ন ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মান থাকছে 2 মার্কসের থাকছে। এগুলো 2 মার্কসের থাকছে। তাহলে তোমাদের কটা বাক্যে উত্তর দিতে হবে? 2 কি 3টে বাক্যে তোমাদের উত্তর দিতে হচ্ছে, কি ম্যাক্সিমাম 4টে, এর বেশি দরকার নেই, কারণ নাম্বার রয়েছে দেখো 2 মার্কস। এরপরে যেটা থাকছে সেটা হলো হাতে কলমে। তোমাদের টেক্সট বইয়ের যে কোনো গল্প বা কবিতার পরে দেখবে একটা হাতে কলমে বলে জায়গা আছে। সেই হাতে কলমের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, কিছু ব্যাকরণের পোর্শন রয়েছে, এই সমস্ত কিছু অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের হাতে কলমে যতটা যা রয়েছে, যা প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নই আলোচনা করে দিচ্ছি আমরা এই হাতে কলমে অংশটায়। তাহলে বোঝা গেল প্রশ্ন কি ধরনের হতে পারে। আমরা চলে যাব আমাদের পরের স্লাইড বহু বিকল্পীয় প্রশ্নতে। এই বহু বিকল্পীয় অর্থাৎ এমসিকিউতে ঢোকার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলে নেব, সেটা হলো যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসকিউ হোক, এসএকিউ হোক বা তোমার হাতে কলমে, এই সমস্তটা তোমরা পাচ্ছ টাইমলাইন অংশে অর্থাৎ পর্ব বিভাজন অংশে। এখান থেকে তোমরা তোমাদের যে প্রশ্নটা দরকার পড়বে অর্থাৎ যে পার্টিকুলার প্রশ্নটা দরকার পড়ছে, এমসিকিউ হোক বা ভিএসকিউ হোক, তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। তাহলে আমরা চলে যাব আমাদের এমসিকিউ প্রশ্নে। এবং আমি যখন এই এমসিকিউগুলো আলোচনা করব, তোমরা কি করবে? তোমরা অবশ্যই আমার সাথে সাথে কত পারছো এমসিকিউতে সেটা কাউন্ট করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলো, প্রথম প্রশ্ন দেখো লেখা আছে বনভোজনের ব্যাপার গদ্যটির লেখক। আমি প্রথমেই বলে দিয়েছিলাম গদ্যটির লেখককে আমরা সবাই জানি, খুব পরিচিত আমাদের নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়টা আমরা অপশনের ফার্স্টেই পেয়ে গেছি। কতেই লেখা আছে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়, খতে আছে পড়ে দিচ্ছি আমি অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়, গতে আছে সুকান্ত গঙ্গোপাধ্যায়, ঘতে আছে বিনয় গঙ্গোপাধ্যায়। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অবশ্যই ক, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন 2,
দুয়ে লেখা আছে বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম হলো। দলপতি কাকে বলে? সেই হিসাবে যে নেতৃত্ব দিচ্ছে, সেই দলের যে হোতা, সেই হলো গিয়ে দলপতি। তাহলে ক আছে হাবুল সেন, খ আছে টেনিদা, গ আছে পেলা, ঘ আছে ক্যাবলা। তোমরাই বলবে অবশ্যই সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে খ টেনিদা। পরের প্রশ্ন 3। 3-এ লেখা আছে পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায়। কে খালি ভোগে পালা জ্বরে আর বাসক পাতার রস খায়, আর সেই জন্য টেনিদা তার ওপর মাঝে মধ্যেই রাগ করে? ক পেলা, খ ক্যাবলা, গ হাবুল, ঘ টেনিদা। তাহলে আনসার হয়ে যাবে এখানে পেলা। পেলা পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় আর খালি পেটের সমস্যায় ভোগে। পরের প্রশ্ন 4। পশ্চিমে কদ্রুর তরকারি দিয়ে ড্যাশ খায়। পশ্চিমে কদ্রুর তরকারি দিয়ে কি খায়? কতে ঠেকুয়া, খতে পিঠে, গতে দোসা বা ধোসা যেটা বলা হয়, গতে হলো রুটি। আমরা দেখেছি আমরা টেক্সটের মধ্যে কি বলা হয়েছে? পশ্চিমে কদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। আনসার হয়ে যাচ্ছে অপশন ক ঠেকুয়া। পরের প্রশ্ন 5। 5-এ লেখা আছে আমি ওসবের মধ্যে নেই। বক্তা হলেন আমি ওসবের মধ্যে নেই কে? কতে আছে ক্যাবলা, খতে হাবুল, গতে টেনিদা, ঘতে আছে পেলা। আমি ওসবের মধ্যে নেইতে কথাটি বলছেন টেনিদা, এবং কেন বলছে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন 6। 6 লেখা আছে আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই কি হয়? ক ভয় পাই না, খতে ঘাবড়াই না, গতে রাগ করি না, ঘতে কোনোটি না। আমরা পটল ডাঙার ছেলে আমরা কিছুতেই ঘাবড়াই না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। পরের প্রশ্ন 7। 7-এ লেখা আছে হাবুল কি ভাষায় কথা বলে? ক ঢাকাই বাংলা, খতে হিন্দি, গতে গুজরাটি, ঘতে ওড়িয়া বাংলা। তাহলে এখানেও তাহলে আমরা দেখতে পেয়েছি হাবুলের যে ভাষার টান, যে ভাষার ভঙ্গি, তাতে ঢাকাই বাংলা ভাষায় সে কথা বলে। অপশন ক এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 8। টেনিদাদের 4 মূর্তির আড্ডা ছিল। 4 মূর্তির আড্ডা ছিল কোথায়? ক নারকেল ডাঙায়, খ পটল ডাঙায়, গ উল্টো ডাঙায়, ঘ ভুবন ডাঙায়। তারা ছিল পটল ডাঙার ছেলে এবং তাদের আড্ডা ছিল পটল ডাঙায়। পটল ডাঙা সঠিক উত্তর অপশন খ। নেক্সট 9। কে আলু ভাজবে? তারা যে পিকনিকের আয়োজন করেছিল, সবাই মিলে তো পিকনিকের আয়োজন করা হয়েছিল, এবং তার মাছ ভাজার দায়িত্ব কারোর হাতে পড়েছিল, আলু ভাজার দায়িত্ব কারোর হাতে পড়েছিল। এখানে আমরা দেখব কে আলু ভাজবে, কার হাতে দায়িত্ব পড়েছিল? কতে টেনিদা, খতে হাবুল, গতে পেলা, ঘতে ক্যাবলা। আলু ভাজার দায়িত্ব পড়েছিল ক্যাবলার কাছে। অপশন ঘ এখানে রাইট আনসার। পরের প্রশ্ন 10। 10-এ লেখা আছে টেনিদা কত টাকা দিয়েছিল? সবাই তো অনেক টাকা দিয়েছিল, মানে টেনিদার চেয়ে অন্তত বেশি টাকা দিয়েছিল। টেনিদা কত টাকা দিয়েছিল সেটা অবশ্যই দেখে নিতে হবে। ক 4 টাকা, না 4 টাকা তো দেয়নি। খতে 2 আনা, গতে 6 আনা, ঘতে 2 টাকা। তাহলে অপশন কোনটা হবে? 2 আনা না 6 আনা? না, টেনিদা 6 আনা দিয়েছিল পিকনিকের জন্য, আর তারপরে সেই 6 আনা দিয়ে অনেক কিছু খেতে চেয়েছিল। পরের প্রশ্ন 11। 11-এ লেখা আছে রাজহাঁসের ডিমের জন্য ভন্টাকে যা খাওয়াতে হয়েছিল। রাজহাঁসের ডিমের জন্য পেলা ভন্টাকে কি খাইয়েছিল? ক মাছের চপ, খতে পাঠার ঘুগনি ও ফুলুরি, গতে আছে খিচুড়ি ও আলু ভাজা, ঘতে আছে পোলাও ও ডিমের ডালনা। রাজহাঁসের ডিম ভন্টার বাড়িতে ছিল, আর সেই ভন্টার বাড়ি থেকে পেলা নিতে চেয়েছিল, এবং সেই কারণে ভন্টা কি বলেছিল? ভন্টা পাঠার ঘুগনি আর ফুলুরি এইটা খেয়ে তারপরেই সে মুখ খুলেছিল। পরের প্রশ্ন আসবো, তাহলে অপশন হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। পরের প্রশ্নে যাচ্ছি 12। পেলা কার বাড়িতে রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল? পেলা কার বাড়িতে গিয়েছিল? ক ঘন্টা, খ ক্যাবলা, গ ভন্টার, ঘ হাবুলের। সঠিক উত্তর ভন্টার, অপশন গ। নেক্সট 13। 13-এ লেখা আছে যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, হাতটি ছিল কার ছিল? হাতটা সেই রাজহাঁসের ডিম বার করার জন্য। ভন্টা তো বলেছিল যে কোনো অসুবিধা নেই, হাত ঢোকা। এবার হাত যেই ঢুকিয়েছিল, কে হাত ঢুকিয়েছিল? পেলা হাত ঢুকিয়েছিল, আর অপশনের ফার্স্টেই পেয়ে গেলাম পেলা।
এগুলো হবে না, ঘন্টা, ক্যাবলা বা টেনিদা হবে না। সঠিক উত্তর অপশন ক, যেই হাত ঢুকিয়েছিল আর রাজহাঁস কি করেছিল, কামড়ে দিয়েছিল। পরের প্রশ্ন 14, এনেছিস রাজহাঁসের ডিম, বক্তা হলো, বক্তা কে ছিল? ক টেনিদা, খ প্যালা, গ ক্যাবলা, ঘ হাবুল। এখানে বক্তা ছিলেন টেনিদা। তারপরে কি বলেছিল যে ডিমের থেকে তার নামও বাদ চলে গেছিল, রাজহাঁসের ডিম পাওয়া যায়নি বলে। পরের প্রশ্ন 15, ট্রেনে যেতে যেতে যে মিষ্টি সাফ হয়ে গিয়েছিল, কোন মিষ্টি সাফ হয়ে গেছিল আর কেই বা করেছিল সেই মিষ্টি সাফ? তোমরা গল্প যদি পড়ে থাকো খুব সহজ উত্তর। ক রসগোল্লা, খ সন্দেশ, গ লেডিকেনি, ঘ জিলিপি। লেডিকেনি, টেনিদা সাফ করে দিয়েছিল, লেডিকেনি সঠিক উত্তর অপশন গ। পরের প্রশ্ন 16, হাড়ি চটপটি বেরুলো, হাড়িতে কি ছিল? ক খিচুড়ি, খ লেডিকেনি, গ রসগোল্লা, ঘ আচার। এখানেও সঠিক উত্তর হয়ে যাচ্ছে লেডিকেনি, কারণ তারা হাড়িটা বার করতে চায়নি, কারণ টেনিদার স্বভাব তো তারা জানে যে লেডিকেনি হয়তো আর তাদের ভাগ্যে জুটবে না। অবশেষে টেনিদার জন্যই, টেনিদার ভয়ের কারণ, তারা তো সবাই টেনিদাকে সেই হিসাবে ভয়ই পায়, তো ভয়ের কারণেই অগত্যা বার করতে হয়েছিল, আর অগত্যা বার করার ফলে সেই লেডিকেনি আর ছিল না। অপশন খ রাইট আনসার। পরেরটা 17 লেখা আছে বেড়ে আচারটা করেছিল, বেড়ে আচারটা কে করেছিল? ক হাবুলের দিদিমা, খ প্যালার দিদিমা, গ ক্যাবলার দিদিমা, ঘ টেনিদার দিদিমা। সঠিক উত্তর হাবুলের দিদিমা বেড়ে আচারটি করেছিল। নেক্সট 18 লেখা আছে দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা, উক্তিটির বক্তা কে? কতে আছে হাবুল, খতে আছে ক্যাবলা, গতে আছে টেনিদা, ঘতে আছে প্যালা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্যাবলা। পরের প্রশ্ন 19 লেখা আছে বাগান বাড়ির চারদিকে ছিল, বাগান বাড়ির চারদিকে কি ছিল? আম কাঁঠালের বাগান কতে, খতে লেখা আছে সুপুরি নারকেলের বাগান, গতে তাল খেজুরের বাগান, ঘতে বট অশ্বত্থের বাগান। এগুলো মাথায় রাখার জন্য অবশ্যই টেক্সটটা বারে বারে পড়তে হবে, তবে গিয়েই এই ধরনের প্রশ্নগুলোর তোমরা আনসার করতে পারবে। অবশ্যই সুপুরি আর নারকেলের বাগান, বাগান বাড়ি যেখানে তারা পিকনিক করতে গিয়েছিল সেই বাগান বাড়ির চারিদিকে ছিল সুপুরি ও নারকেলের বাগান। পরের প্রশ্ন 20, এখনো গজগজ করছে পেটের ভিতর, কি গজগজ করছে? ক লেডিকেনি, খ রসগোল্লা, গ ডিম সেদ্ধ, ঘ জলপাই। লেডিকেনির কথা বলা হয়েছে, অপশন ক। পরের প্রশ্ন 21, মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন, কে মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন? কতে লেখা আছে প্যালার মা, খতে লেখা আছে হাবুলের মা, গতে টেনিদা, ঘতে ক্যাবলার মা। মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন ক্যাবলার মা। 22 নম্বর প্রশ্ন, টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে। ক পাঞ্জাব মেলের স্পিডে, খ দার্জিলিং মেলের স্পিডে, গতে বোম্বাই মেলের স্পিডে, ঘতে শিলিগুড়ি মেলের স্পিডে। পাঞ্জাব মেলের স্পিডে, যাতে হাতের বাড়িটা আর না খেতে হয়, সেই কারণে হাতটা এগিয়ে আসার আগেই আমি হাওয়া। এখানে কে হাওয়া হয়ে গেছিল? প্যালা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, খিচুড়ির লিস্ট থেকে নাম বাদ গেল, খিচুড়ির লিস্ট থেকে কার নাম বাদ গেছিল? ক ক্যাবলার, খ হাবুলের, গ প্যালার, ঘতে টেনিদার। খিচুড়ির লিস্ট থেকে প্যালার নাম বাদ গেছিল, কারণ সে কি ফেলে দিয়েছিল তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। 24 নম্বর প্রশ্ন, 24-এ লেখা আছে সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কারটি কি ছিল? তারা তো সবাই একে একে চলে এসেছিল, সবাই একটা না একটা কিছু ভুল করেছে আর টেনিদা তার জন্য বার করে দিয়েছে সবাইকে, আর তারা এক জায়গায় এসে তারপরে বসেছিল। প্রথমে প্যালা চলে এসেছিল, তারপরে হাবুল আর ক্যাবলাও তার সঙ্গে এসে জুটেছিল। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কারটি কি ছিল? ক পাকা আম, খ পাকা কাঁঠাল, গতে পাকা জলপাই, ঘতে পাকা কামরাঙা। সঠিক উত্তর হবে পাকা জলপাই, এবং অবশেষে তাদের বড় পিকনিক পাকা জলপাই খাওয়াই হয়েছিল, তাই তো? পরের প্রশ্ন 25-এ লেখা আছে বানরগুলো কোন গাছের মাথায় উঠেছিল? ক আম, খতে কাঁঠাল, গতে জাম,
ঘতে জামরুল, বানরগুলো কাঁঠাল গাছের মাথায় উঠেছিল। সঠিক উত্তর অপশন খ। পরের প্রশ্ন 26 লেখা আছে ইউরেকা বলে চিৎকার করে উঠেছিল। ইউরেকা বলে কে চিৎকার করে উঠেছিল? ইউরেকা বলে টেনিদা চিৎকার করে উঠেছিল যখন জানতে পেরেছিল পাকা জলপাইয়ের কথা। অবশেষে তো সবই নষ্ট হয়ে গেছিল, তাই পাকা জলপাই পেয়েছে তখন সে ইউরেকা বলে উঠেছিল। নেক্সট যাব 27। কবে পিকনিকে যাওয়ার দিন স্থির হয়েছিল? কতে সোমবার, খতে মঙ্গলবার, গতে বৃহস্পতিবার, ঘতে রবিবার। পিকনিকে যাওয়ার দিন স্থির হয়েছিল রবিবার। অপশন ঘ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 28। ভন্টাদের বাড়িতে কয়টা রাজহাঁস ছিল? ভন্টাদের বাড়িতে 2টি মাত্র রাজহাঁস ছিল, আমরা পেয়েছি। সঠিক উত্তর অপশন খ। পরের প্রশ্ন 29। পেলা জাতে কি? পেলা সেই ব্রাহ্মণ বলেছে নিজেকে, পেলা নিজেকে ব্রাহ্মণ বলেছে, তাহলে জাত হিসাবে কতে ব্রাহ্মণ, খতে কায়স্থ, গতে শূদ্র, ঘতে ক্ষত্রিয়। পেলা জাতে ব্রাহ্মণ। 30 নম্বর প্রশ্ন। পেলার স্কুলের গার্ডের নাম কি? ক হরিলাল বাবু, খতে রামলাল বাবু, গতে মোহিনী বাবু, ঘতে নগেন বাবু। এই স্কুলের গার্ডের প্রসঙ্গ কেন এসেছিল? কারণ টেনিদা যখন বলেছিল সে খাবারের এই সমস্ত বিষয়গুলো মানে এগুলো দেখাশোনা করবে আর তাদেরকে উনুন সাজানো, উনুনের জন্য যাবতীয় যা সব লাগবে সেগুলো তাদের আনার জন্য পাঠিয়েছিল। সেই সময় পেলা বলেছিল যে স্কুলের গার্ড যে কত ভালোভাবে থাকে সেইটার প্রসঙ্গ তোলা হয়েছিল, এবং যারা পরীক্ষা দেয় তাদের অবস্থা যে কি হয় আর স্কুলের গার্ডের অবস্থান, সেই অবস্থান যে কতটা সুখের অবস্থান, সেই প্রসঙ্গে পেলার স্কুলের একজন টিচারের নাম করা হয়। সেই টিচারের নাম কি ছিল? কতে হরিলাল বাবু, খতে রামলাল বাবু, গতে মোহিনী বাবু। অবশ্যই মোহিনী বাবুর নাম আমরা পেয়েছি। অপশন গই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঘ নগেন বাবু নয়। পরের প্রশ্ন 31 লেখা আছে কে মাছে নুন মাখিয়ে রেখেছিল? কে মাছে নুন মাখিয়ে রেখেছিল? দেখো এটা একটা রিপিটেড প্রশ্ন এসেছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। অবশ্যই আমরা সময় নষ্ট করব না, আমরা এখানে সঠিক উত্তর কোনটা নিয়ে নেব? ক্যাবলার মা। 32 নম্বর প্রশ্ন। জলপাই কে আবিষ্কার করেছিল? জলপাই কে আবিষ্কার করেছিল তোমরাই বলবে। হাবুল। এই কথাটা আমরা বলেই দিয়েছিলাম আগে, জলপাই আবিষ্কার করেছিল হাবুল। 33 নম্বর প্রশ্ন। হাবুল কত টাকা চাঁদা দিয়েছিল? হাবুল সবচেয়ে বেশি টাকা চাঁদা দিয়েছিল, তাহলে হাবুলের টাকার পরিমাণ কত ছিল? ও দেখো এখানে অপশনগুলো ভুল এসেছে, আমি অপশনগুলো কেটে দিলাম, আমি এখানে লিখে দিচ্ছি। সঠিক উত্তর কোনটা হবে বলো তোমরা? হাবুল কত টাকা চাঁদা দিয়েছিল? হাবুল 1 টাকা চাঁদা দিয়েছিল, খতে 2 টাকা চাঁদা দিয়েছিল, গতে 3 টাকা দিয়েছিল, ঘতে 4 টাকা। হাবুল 4 টাকা চাঁদা দিয়েছিল। অপশন খ সঠিক উত্তর। পরের প্রশ্ন 34 লেখা আছে টেনিদা কাকে কাকে কাঠ কুড়োতে পাঠিয়েছিল? কাকে কাকে কাঠ কুড়োতে পাঠিয়েছিল? ক ক্যাবলা ও পেলাকে, খতে হাবুল ও পেলাকে, গতে হাবুল ও ক্যাবলাকে, ঘতে ঘন্টা ও ক্যাবলাকে। ঘন্টা তো এই পিকনিকের মধ্যেই অনুপস্থিত ছিল। এখানে টেনিদা তাহলে কাকে কাকে কাঠ কুড়োতে পাঠিয়েছিল? ক্যাবলা ও পেলাকে। ক্যাবলা ও পেলাকে সঠিক উত্তর। পরের প্রশ্ন 35। পেলার পর কাদায় কে আছড়ে পড়েছিল? পেলার পর কে আছড়ে পড়েছিল? কতে হাবুল, খতে ঘন্টা, গতে টেনিদা, ঘতে ক্যাবলা। পেলার পরে যে কাদায় আছড়ে পড়েছিল সে হলেন টেনিদা। সঠিক উত্তর অপশন গ টেনিদা। তোমরা কে কত স্কোর করলে আমাকে জানাও কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের
প্রিপারেশন কেমন হচ্ছে। যদি ভালো হয়, মানে 35-এর মধ্যে যদি তোমরা 30ও করতে পারো, তাহলেও বুঝবো যে প্রিপারেশন ভালো হচ্ছে। কিন্তু যাদের প্রিপারেশন ভালো হলো না, অর্থাৎ অনেকটা কম স্কোর করলে, তখন বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশন একেবারেই হচ্ছে না। আর প্রিপারেশন ভালো না হলে পরীক্ষায় রেজাল্ট ভালো করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এবং পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য যেটা দরকার, সেটা হলো একটা ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর, তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয়, তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ ভিএসএকিউ টাইপ কোশ্চেন্সে। আর এখানে তোমরা একটা কথায় উত্তর দিচ্ছ, যার মার্কস থাকছে 1 নম্বর। বনভোজনের ব্যাপার গল্পের লেখককে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বনভোজনের ব্যাপার গল্পের 4 মূর্তির নাম লেখো। 4 মূর্তিকে? টেনিদা, ক্যাবলা, প্যালা এবং হাবুল। নেক্সট 3 নম্বর, বনভোজনের উদ্যোক্তা কারা, অথবা বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গেছিল? টেনিদা, প্যালা, ক্যাবলা এবং হাবুল সেন, এই 4 জনের মধ্যেই বনভোজনের উদ্যোগ দেখতে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, 4 মূর্তির আসল নামগুলি লেখো। 4 মূর্তির যে নামগুলো পাওয়া গেছে
যে বইয়ে আছে তা হলো ভজহরি মুখার্জি। ভজহরি মুখার্জি হলো টেনিদা, কমলেশ ব্যানার্জি হলো পেলা, আর স্বর্ণেন্দু সেন হলো হাবুল এবং কুশল মিত্র ক্যাবলা বলে পরিচিত। পরের প্রশ্ন 5, টেনিদা কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিল? তারা কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিল? এখানে খুব ছোট, পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছিল বললেই হবে, কোথায় সেটা দরকার নেই। প্রশ্ন 6, পিকনিকে কত টাকা চাঁদা উঠেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 টাকা 6 আনা। নেক্সট 7 লেখা আছে উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? কারণ বনভোজনের যে খাবারের কথা হয়েছিল সেই খাবারে প্রথমেই হাবুল সেন, তোমাদের শুরুই হচ্ছে হাবুল সেনের গল্পের তার কথা দিয়ে। হাবুল সেন কি কি পিকনিকের জন্য কি কি খাবারের কথা বলেছিল? ডিমের ডালনা, পোলাও, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মোগলাই খাবারের কথা বলেছিল এবং এই কথা শুনেই টেনিদার জল চলে এসেছিল জিভে, নোলায় জল চলে এসেছিল। পরের প্রশ্ন 8 লেখা আছে বনভোজনের ব্যাপার গল্পে রান্নার যে তালিকাটি শেষ পর্যন্ত স্থির হয়েছিল সেটি লেখো। তাদের কাছে টাকা তো প্রচুর অনেক কম ছিল, 10 টাকা 6 আনা। এবারে সেইটা দিয়ে সেরা কি করে মোগলাই খাওয়াবে? তাই শেষ পর্যন্ত যে খাওয়া স্থির হয়েছিল তা হলো খিচুড়ি, রাজহাঁসের ডিম, আলু ভাজা, পোনা মাছের কালিয়া আর আমের আচার, আর অবশেষে রসগোল্লা লেডিকেনির কথা উঠেছিল, যদিও সেটা ধারে, তাই তো ধারে ম্যানেজ করার কথা হয়েছিল এবং আমের আচারটাও তো নিয়ে আসা হয়েছিল। তাহলে এইভাবে তারা পিকনিকের আয়োজন করেছিল। পরের প্রশ্ন 9, টেনিদার কথা অনুসারে বনভোজনের লাস্ট আইটেম কি ছিল? লাস্ট আইটেম কি ছিল? লেডিকেনি আর রসগোল্লা। রসগোল্লা বানান তোমরা অনেক ক্ষেত্রেই ভুল লেখো, অবশ্যই ভুল লিখবে না, বানান দেখে যাবে। আমরা পটল ডাঙ্গার ছেলে, আমরা কারা? আমরা কারা এখানে সেই 4 মূর্তির কথা বলা হচ্ছে, টেনিদা, পেলা, ক্যাবলা ও হাবুল সেন। 11, খেতে হলে রাজহাঁসের ডিম, এ কথার পরিণতি কি হয়েছিল? এই কথার পরিণতি কি হয়েছিল? এই কথা বলেছিল আসলে অবশ্যই পেলা, আর সে বলার পরে রাজহাঁসের ডিম আনতে পাঠানো হয়েছিল তাকে, আর ডিম আনতে গিয়ে সে হাতে কামড় খেয়ে চলে এসেছিল, রাজহাঁসের হাত কামড় খেয়ে চলে এসেছিল, আর রাজহাঁসের ডিমও পাওয়া যায়নি। নেক্সট 12, প্রশ্ন 12তে লেখা আছে কি খালিফা ছেলে ভন্টা? ভন্টাকে খালিফা বলার কারণ কি? ভন্টাকে কেন খালিফা বলা হয়েছে? কারণ খালিফা কথার অর্থ ওস্তাদ। ভন্টা ছিল পেলার প্রতিবেশী, আর তার বাড়িতেই রাজহাঁসের ডিম ছিল, আর সে কি করেছিল? পাঠার ঘুগনি, তার সঙ্গে ফুলুরি এইসব খেয়ে তবে গিয়ে সে রাজহাঁসের ডিমের ব্যাপারে কথা বলতে রাজি হয়েছিল, মানে মুখ খুলেছিল আর কি সেই হিসাবে। আর তারপরে তো তোমরা জানোই তার পরিণতি কি হয়েছিল, সেই কারণেই ভন্টাকে খালিফা ছেলে বলা হয়েছিল, ব্যঙ্গ করে বলা হয়েছে। নেক্সট 13, পেলা দুপুরবেলা ভন্টার বাড়িতে উঠোনে গিয়ে কি দেখলো? দুপুরবেলা ভন্টার বাড়িতে গিয়ে দেখেছিল যে তার মা ঘুমাচ্ছে, এটা প্রথমে দেখেছিল, এবং তার সঙ্গে কি হয়েছিল যে দেখেছিল যে উঠোনের একদিকে কাঠের বাক্স এবং তার ভিতরে সার খুপড়ি, আর সেই খুপড়িগুলোর ভিতরে 2টো রাজহাঁস ডিমে তা দিচ্ছে। পরের প্রশ্ন 14, আমি আর নেই কোন পরিস্থিতিতে কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে বলা হয়েছে? যখন রাজহাঁসের ডিম নিতে গিয়ে সে যখন রাজহাঁসের কামড় খায় এবং পেলা চিৎকার করে ওঠে, আর সেই সময় ভন্টার মা ঘুম থেকে জেগে ওঠে এবং জেগে উঠে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে রে ভন্টা, সেই সময় যে পরের বিপত্তি কি হতে পারে, পরের ভয়ঙ্কর অবস্থা কি সৃষ্টি হতে পারে, সেই কথা ভেবে পেলা বলেছে আমি আর নেই, সে সেখান থেকে পালিয়েছিল। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমের লোকেরা কি খায় বলে ক্যাবলা উল্লেখ করেছে? পশ্চিমের লোকেরা কদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বলে ক্যাবলা উল্লেখ করেছে। নেক্সট 16, টেনিদা রেগে গিয়ে দলের অন্যদের কি খেতে বলেছিল? অবশেষে তাদের যখন মেনু ঠিক হচ্ছিল পিকনিকের জন্য, সেই মেনুতে তারপরে তো তার যখন ভেঙে দেওয়া, মানে এই পেলা মাঝখান দিয়ে
কথা বললো মোগলাই খাওয়ার ভিতরে। যখন তাদের সেই ভালো ভালো খাওয়ারের বিষয়গুলো কেটে গেল, তখন টেনিদা রেগে গিয়ে দলের অন্যদের বলেছিল ছোলার ছাতু আর কাঁচা লঙ্কা খেতে। তাহলে ছোলার ছাতু এবং কাঁচা লঙ্কা। 17 নম্বর প্রশ্ন, মোগলাই খানা দিয়ে পিকনিকে সারতে গেলে কি কি দরকার বলে ক্যাবলা জানায়? মোগলাই খানা দিয়ে পিকনিক সারতে গেলে বলে বলা হয়েছিল যে একজন বাবুর্চি এবং চাকর, একটি চাকর এবং 200 টাকা দরকার বলে ক্যাবলা জানিয়েছিল। পরের প্রশ্ন 18 লেখা আছে প্যালা কি কি রান্না করবে বলে ঠিক করেছিল। প্যালা কি কি রান্না করবে? খিচুড়ি রান্না করবে এবং পোনা মাছের কালিয়া রান্না করবে বলে ঠিক হয়েছিল। নেক্সট 19, আমের আচার কিভাবে জোগাড় করা হবে? আমের আচার জোগাড় করা হয়েছিল কার কাছ থেকে? দিদিমার কাছ। কার দিদিমার কাছ থেকে? অবশ্যই হাবুলের দিদিমার কাছ থেকে চুরি করে আনা হয়েছিল সেই হিসাবে। 20 নম্বর প্রশ্ন, মগজে শুধু গোবর নেই, 6টা খানে ঘিলুও আছে দেখছি, কে কার মাথায় ঘিলু থাকার কথা বলেছিল? টেনিদা বলেছিল কার মাথায়? প্যালার মাথায় ঘিলু থাকার কথা, যখন সেই টেনিদার জন্য আরো কিছু আইটেম রাখার দরকার বলেছিল সেই সময়। পরের প্রশ্ন 21 লেখা আছে কাদের রোয়াকে বসে চার মূর্তি আড্ডা খাওয়া দাওয়া চলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। চাটুজ্জেদের রোয়াকে বসে চার মূর্তির আড্ডা বা খাওয়া দাওয়া চলে। চাটুজ্জে বানানো দেখে যাবে। চাটুজ্জেদের রোয়াকে বসে তাদের আড্ডা বা খাওয়া দাওয়া চলে। বর্গীয় জ হয়, বর্গীয় জয় জয়। পরের প্রশ্ন 22 লেখা আছে টেনিদারা কোন ধরনের রেলগাড়িতে চেপে বসেছিল? টেনিদারা মার্টিনের রেলগাড়িতে চেপে বসেছিল, মার্টিনের রেলগাড়ি। নেক্সট 23 লেখা আছে কোন স্টেশন থেকে চার মূর্তি যাত্রা করার কথা ছিল? এগুলো মাথায় রাখতে হবে। শ্যামবাজার স্টেশন থেকে চার মূর্তির যাত্রা করার কথা ছিল। নেক্সট 23 করলাম আমরা। 24, মন খারাপ করে আমি বসে রইলাম, বক্তার মন খারাপের কারণ কি ছিল? বক্তার মন খারাপের কারণ ছিল কারণ রাজহাঁসের ডিম সে না আনতে পারার জন্য টেনিদা কি করেছিল? প্যালাকে রাজহাঁসের ডিমের থেকে তার নাম কেটে দিয়েছিল, আর প্যালার এর জন্য খুবই মন খারাপ হয়েছিল কারণ সে ডিম খুব ভালো খায়। 25 নম্বর প্রশ্ন, বাগুইহাটি থেকে কটা স্টেশন পর বনভোজনের স্থান? বাগুইহাটি থেকে 4টে স্টেশনের পর বনভোজনের স্থান, 4টে স্টেশন। 26 নম্বর প্রশ্ন, ট্রেনের মধ্যে টেনিদা ক্যাবলাকে কি বের করবার নির্দেশ দেয়? ট্রেনের মধ্যে সে লেডিকেনির হাড়ি বের করার নির্দেশ দেয়। 27, ক্যাবলার মামার বাড়ি যাওয়ার রাস্তাটি কেমন ছিল? রাস্তাটি খুবই পিছল ছিল এবং এঁটেল মাটির কাঁচা রাস্তা ছিল। 28 নম্বর প্রশ্ন, ডিমের ডালনার কটা বেজে গেল? ডিমের ডালনার দেখো এগুলো কে বলেছে? এগুলো যখন মানে একটা একটা করে বলা হয়েছে, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, তাহলে ডিমের ডালনার কটা বেজে গেল বলা হয়েছে? ডিমের ডালনার 12টা বেজে গেল। পরের প্রশ্ন 29 লেখা আছে ডিমের ডালনার 12টা বেজে গেল, কথাটি কে বলেছে? কথাটি কে বলেছিল? ক্যাবলা। যখন হাবুল সেন কাদায় পড়ে গিয়েছিল সেই সময় এই কথাটি বলেছিল, ক্যাবলা বলেছিল, আর ক্যাবলা পরপর 12টা, 1টা, 2টো এইভাবে বলেছিল। পরের প্রশ্ন 30, আমের আচারের 1টা বেজে গেল, বক্তাকে আমের আচারে 1টা বেজে গেল এটিও বলেছে, তাহলে ক্যাবলা। 31 নম্বর প্রশ্ন, আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা, কেন? কেন এই কথাটা বলা হয়েছে? কারণ টেনিদা ট্রেনে আস্তে আস্তে সমস্ত লেডিকেনি খেয়ে ফেলেছিল, আর প্যালা, হাবুল এবং ক্যাবলা তারা কিছুতেই টেনিদার ভয়ে কিছুই বলতে পারেনি এবং তাদের বরাতেও কিছুই জোটেনি, তাদের ভাগ্যেও কিছু জোটেনি। সেই কারণেই বলা হয়েছে যে আমাদের ভাগ্যে অষ্টরম্ভা, কিছুই নেই। 32 নম্বর প্রশ্ন, প্যালা পাঞ্জাব মেলের স্পিডে দৌড়ালো কেন? পাঞ্জাব মেলের স্পিডে সে দৌড়েছিল কেন? কারণ কাঁচা তেলে মাছ ছেড়ে সেই মাছ যখন তালগোল পাকিয়ে গেছিল সেই সময় সেই অপরাধে টেনিদা প্যালার কান ধরতে গেছিল, আর এই সময় প্যালা পাঞ্জাব মেলের স্পিডে দৌড়েছিল।
33 নম্বর প্রশ্ন, হাবুল সেনের আবিষ্কারকে কোন আবিষ্কারের সাথে তুলনা করা হয়েছে? হাবুল সেনের আবিষ্কারকে যে পাকা জলপাই আবিষ্কার করা হয়েছিল তাকে কলম্বাসের, যেমন কলম্বাস যেমন আমেরিকা আবিষ্কার করেছিল তার সাথে একটা বিরাট আবিষ্কার হিসাবে তুলনা করা হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, টেনিদার পিঠ চুলকে দিচ্ছিল কে? বাঁদর। যারা চাল ডাল সমস্ত বনভোজনের সব জিনিস তারা খেয়ে ফেলেছিল। 35, কি আমি বাঁদর কথাটি কে কাকে কখন বলেছে? এই কথাটি কে কাকে কখন বলেছে? টেনিদা বলেছে অবশ্যই, যখন একটা গোদা বাঁদর যখন তার পিঠ চুলকে দিচ্ছিল সেই সময় টেনিদা প্যালা, হাবুল এবং ক্যাবলাকে এই কথাটি বলেছিল। আর কখন বলেছিল বলতে হলে, কখন বলেছিল যখন তারা সচেতন করে দিয়ে বলেছিল বা টেনিদাকে যে বাঁদর বাঁদর, সেই সময়। 36 নম্বর প্রশ্ন, চোখের পলকে বানরগুলো কোথায় চড়ে বসলো? চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায় চড়ে বসলো। 37 নম্বর প্রশ্ন, বনভোজনে 4টে বাজলো, কিসে বনভোজনে 4টে বাজলো বুঝিয়ে লেখো। যখন একে একে সব খাবার অর্থাৎ ডিম থেকে শুরু করে সমস্ত খাবার যখন নষ্ট হয়ে গেল, এমনকি খিচুড়ির যে চাল ডাল ছিল সেগুলোও পর্যন্ত বাদরে খেয়ে ফেললো, সেই সময় বনভোজনের পুরো ব্যাপারটাই পণ্ড হয়ে গেল। তাই তখন বলা হয়েছে, ক্যাবলা বলেছে এই কথাটা, বনভোজনে 4টে বেজে গেল। ক্যাবলার অবশ্যই খুব বুদ্ধি এবং সে বেশ মশকরাও করতে পারে। 38 নম্বর প্রশ্ন, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? বাদরে। 39 নম্বর প্রশ্ন, দ্রাক্ষা ফলের আরেকটি নাম কি? দ্রাক্ষা ফল হলো আঙুর, আঙুরকে বলা হয়ে থাকে। 40, হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেক পর। হাবুলের খেয়াল হওয়ার আগে তারা কি করছিল? যখন পেলা যখন সেই কাঁচা তেলে পোনা মাছগুলো ছেড়ে দিয়ে যখন পুরো মাছগুলো একেবারে মন্ড পাকিয়ে গেছিল, সেই সময় তো তাকে বার করে দেওয়া হয়েছিল। তারপরে একে একে হাবুলও চলে এসেছিল, আর টেনিদা নিজেও, মানে হাবুল আর ক্যাবলাও চলে এসেছিল এবং টেনিদা নিজেই বলেছিল যে সে খিচুড়ি রাঁধবে। আর তারপরে এসে এখানে দাঁড়াও, উত্তর প্রশ্নটা বলা হয়েছে খেয়াল হওয়ার আগে তারা কি করেছিল, এবং সেই সময় কি হয়েছিল সেখানে, সেই সময় প্রথম হাবুল দেখতে পায় যে গাছে পাকা জলপাই হয়েছে, তখন তিনজনেই সব ভুলে সেই জলপাই খেতে থাকে। তাহলে এই পাকা জলপাই আবিষ্কারের কথাটা বলতে হবে। এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেগুলো তোমরা খুব একটা কথায় উত্তর দিচ্ছ সেই সমস্ত প্রশ্নের আলোচনা। তাহলে এখানে একটা কথা যেহেতু উত্তর দেবে, এখানে একটা কথায় উত্তর দেওয়ার জন্য তোমাদের শুধুমাত্র লিখলেই এটা হবে যে হাবুলের খেয়াল হওয়ার আগে তারা কি করছিল। তারা খেয়াল হওয়ার আগে তারা একসঙ্গে বসে বসেছিল, মন খারাপ করে বসেছিল, এবং পরে হাবুল জলপাই আবিষ্কার করে, পাকা জলপাই আবিষ্কার করে, এতটুকু লিখলেই হবে। অবশেষে আমরা শেষ করলাম ভিএসএকিউ এর সব ধরনের প্রশ্ন। এরপর আমরা চলে যাব এসএকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ চলে এলাম ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এসএকিউ মানে শর্ট আনসার কোয়েশ্চেন, যেগুলোর মান থাকছে 2 মার্কসের। চলে যাব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি আছে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। টেনিদার লাফিয়ে ওঠার কারণ কি? কেন লাফিয়ে উঠেছিল টেনিদা? কারণ মোগলাই খাওয়ার পরিবর্তে যখন পেলা শুক্তো, বাটি চচ্চড়ি, এমনি তো পেলা পেটের রোগে ভোগে, তার সঙ্গে এইসব বাটি চচ্চড়ি, ক্যাবলা আবার পশ্চিমে কদ্রু ঠেকুয়া দিয়ে খাওয়ার কথা বলেছিল, এই সমস্ত খাওয়ার কথা শুনেই টেনিদা বিরক্তিতে তিরিং করে লাফিয়ে উঠেছিল। 2 নম্বর প্রশ্ন, হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো। ঢাকাই ভাষা বলতে কি বোঝো? ঢাকাই ভাষা বলতে বোঝানো হয়ে থাকে ঢাকা অঞ্চলে বাংলা ভাষার যে উপভাষা, তোমরা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার যে প্রকার, স্থানীয় অঞ্চল ভেদে যে প্রকারভেদগুলো হয়, যে ভাষার ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনগুলো হয়, সেগুলো হলো উপভাষা। তাহলে ঢাকা অঞ্চলে বাংলা ভাষার যে উপভাষা প্রচলিত রয়েছে, সেই প্রচলিত উপভাষাটাকে বলা হয়ে থাকে ঢাকাই বাংলা।
হাবুল সেন ঢাকাই ভাষায় কি বোঝাচ্ছিল? এটার উত্তরে বলতে হবে হাবুল সেন টেনিদাকে ঢাকাই ভাষায় বলেছিল যে প্যালা ও ক্যাবলা যতই বলুক না কেন মোগলাই খানা ছাড়া আর পিকনিক হবে না। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওই পাঠার ঘুগনি আর ফুলুরি স্রোত তুলে ছাড়বো, বক্তা কথা কেন বলেছে? রাজহাঁসের ডিম যখন সে পায়নি, পেলা যখন ভন্টাকে এই পাঠার ঘুগনি আর ফুলুরি এই সমস্ত খাওয়ানো সত্ত্বেও সে রাজহাঁসের ডিম পায়নি এবং উপরন্তু কি করেছে, রাজহাঁসের কামড় খেয়ে বাড়ি এসেছে। সেই কারণেই পেলা উক্ত কথাটি তার রাগের বহিঃপ্রকাশ হিসাবে এই কথা বলেছে। 4 নম্বর প্রশ্ন, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না, কোন কথা কেন মুখ ফুটে বলা গেল না? এখানে বনভোজনের জায়গায় যাওয়ার জন্য তারা মার্টিনের রেলে চেপে যেতে যেতে পেলা, হাবুল আর ক্যাবলার চোখের সামনে টেনিদার এক হাঁড়ি লেডিকেরি খাবার করে দিয়েছিল। আর সেই সময় টেনিদার কাছে গাঁটটা খাওয়ার ভয়ে তারা আর বলতেই পারেনি যে তাদেরও তো লেডিকেরি খেতে ভালো লাগে, তাই ইচ্ছা থাকলেও 3 জনে তারা এই কথা বলতে পারেনি। প্রশ্ন 5 লেখা আছে বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে না, ফার্স্টে ক্যাবলার মামা বাড়িতে সেটা ঠিক হয়েছিল এবং শ্যামবাজার থেকে মার্টিন রেলে চড়ে তারপর বাগুইহাটিতে পৌঁছানোর পর আরও 4টে স্টেশন পার করে সেখানে নামতে হবে। আর সেখানে নামার পরে মাইলখানেক কাঁচা রাস্তা পেরিয়ে তারপরে সেই বনভোজনের জায়গায় পৌঁছাতে হবে। পরের প্রশ্ন 6 লেখা আছে ডিমের ডালনার 12টা বেজে গেল, ডিমের ডালনার 12টা কিভাবে বেজেছিল? স্টেশন থেকে যখন তারা নেমেছিল সেই কাঁচা রাস্তা দিয়ে যখন তারা হাঁটছিল, তাতে কাঁচা এঁটেল মাটির পথ ছিল এবং বৃষ্টিতে সেই মাটি আরো নরম হয়ে গিয়েছিল, পিছল হয়ে গিয়েছিল। এরপর তখন কি হয়, হাবুল আছাড় খায় এবং হাবুলের হাতেই ছিল সেই ডিমের পুটুলি, সে হাতের পুটুলিটা পড়ে যায় এবং সাথে সব ডিম ভেঙে যায় এভাবেই। এবং তার ভেঙে গিয়ে কি হয়েছিল, সেই হলুদ রস তার সারা গায়ে পড়া শুরু করেছিল, ফলে ডিমের ডালনা সেখানেই 12টা বেজে যায়। নেক্সট 7 লেখা আছে আমের আচারের 1টা বেজে গেল, আমের আচারের 1টা বেজে গেল কিভাবে? একইভাবে যে কাদা মাখা এঁটেল মাটির পথ ধরে তারা যখন হাঁটছিল সেই সময় প্রথমে ডিম পড়ে গেছিল। ডিম পড়ে যাওয়ার পরে যখন টেনিদা হাবুলকে দোষ দিচ্ছিল যে কিভাবে তুই যাচ্ছিস, এরকম করে দোষ দিতে যাচ্ছিল, সেই সময় পেলা বলেছিল কি যে হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। আর এই কথা বলতে বলতেই কি হয়েছিল, তারও পা দুটো পিছলে গিয়েছিল এবং সে শূন্যে বলতে গেলে আচার খেয়েছিল। আচার খাওয়ার পরে আচারটা নষ্ট হয়ে গেছিল এবং সেই কিছুটা আচার আবার তার পকেটেও চলে এসেছিল এবং সেই জায়গা থেকেই বলা হয়েছে যে আমের আচারটার 12টা বেজে গেল। এই 12টা না তো 1টা বেজে গেল, প্রথমে 12টা বলা হয়েছিল, তারপরে 1টা, ডিমের পরে আচার। 8 নম্বর প্রশ্ন, সংক্ষেপে 4 মূর্তির বনভোজনের যাত্রার বর্ণনা দাও। তাহলে প্রথমে কিভাবে তারা যাত্রা করেছিল সেই কথা বলতে হবে, অর্থাৎ কিভাবে যাত্রা করেছিল সেটা বলতে হবে। আর তারপরে তারা যে কাদা মাখা এঁটেল মাটির পথ ধরে যেতে গিয়ে তাদের যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল, ডিম, আচার, রসগোল্লা এই সমস্ত নষ্ট হয়ে গেছিল এবং অবশেষে খিচুড়ির চাল ডালও পর্যন্ত বাদর খেয়ে ফেলেছিল। অবশেষে তারা পাকা জলপাই দিয়েই তাদের প্রায় বনভোজনের উৎসব সারা করেছিল, কথা বলতে হবে। নেক্সট 9 লেখা আছে রসগোল্লার 2টো বেজে গেল, কি কারণে রসগোল্লার 2টো বেজে গেল? রসগোল্লার 2টো বেজে গেল বলতে টেনিদার পা পিছলে যাওয়ার কথা বলতে হবে। তাহলে প্রথমে পেলার পরে টেনিদার পা পিছলে গেছিল এবং রসগোল্লার হাঁড়ি সমস্ত উল্টে গিয়ে কাদায় পড়ে গেছিল, অনেকটা দূরে পড়ে গিয়েছিল, তাই জন্য বলা হয়েছিল যে রসগোল্লার 2টো বেজে গেল। 10 নম্বর প্রশ্ন, বাগান বাড়িতে পৌঁছালাম, আরো 15 মিনিট পরে কারা পৌঁছালো, বাগান বাড়িটা কেমন ছিল? কারা পৌঁছালো এখানে? তারা সকলে 4 মূর্তি পৌঁছালো এবং বাগান বাড়িটি কেমন ছিল? বাগান বাড়িটি ছিল খুব নির্জন, তবে জায়গাটা ছিল খুব সুন্দর আর সুপুরি এবং নারকেল গাছের বাগান ছিল সেখানে। আর
এবং পাশে একটি পানাও ছিল, আর বাগানের মাঝখানে ছিল একতলা বাড়ি। যদিও বাড়িটায় কেউ ছিল না, মানে সেই একজন মালিও কাছাকাছি ছিল না, এবং ঘরে তালা দেয়া ছিল। 11 নম্বর প্রশ্ন, বলং বলং বাহুবলং কথাটি কে কেন বলেছিল? কথাটি বলেছিল টেনিদা। রাস্তাঘাটে অনেক কষ্ট এবং অসুবিধা পেরিয়ে যখন টেনিদা মানে তার যে 4 মূর্তি যখন বাগান বাড়িতে এসে পৌঁছেছিল, তখন ঘর তো একতলা বাড়ি, সেই ঘরটাও তালাবন্ধ ছিল, মালিকও ছিল না। মানে এটা হওয়ার পরে সেই সময় টেনিদা বলেছিল যে আমরা নিজেদের শক্তির ওপর ভরসা করেই সমস্ত কিছু আয়োজন করবো, অর্থাৎ নিজেরাই উনুন করে নেব, উনুন খুঁড়ে রান্না করে নেব, এবং কাঠ আনতে পাঠিয়েছিল পেলাকে। তাহলে এই কথাটি কে কেন বলেছিল? টেনিদা এই কারণে বলেছিল। 12 নম্বর প্রশ্ন, আমরা 3 জনেই থমকে দাঁড়ালাম, তারা থমকে দাঁড়িয়ে কি দেখলো? তারা থমকে দাঁড়িয়ে কি দেখেছিল? তারা বলতে এখানে পেলা, ক্যাবলা এবং হাবুল সেন, এই 3 জনের কথা বলা হয়েছে। তারা থমকে দাঁড়িয়ে দেখেছিল যে টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছে এবং বাদরে কি করছে, তার পিঠ চুলকে দিচ্ছে, গোদা গোদা বাদর, আর যত চাল ডাল সমস্ত আছে সেই সমস্ত মুঠো মুঠো করে নিয়ে 4-5টা বাদরে মিলে সব সাবার করে দিচ্ছে। 13 নম্বর প্রশ্ন, যেন শোক সভা, কখন এবং কেন এই অবস্থা হয়েছিল? এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে? যখন খিচুড়ি না রেঁধে টেনিদা গাছে হেলান দিয়ে যখন ঘুমিয়ে পড়েছিল, এবং সেই সময় সেই সুযোগে বাদর সমস্ত কিছু খিচুড়ির যা কিছু উপকরণ সেই সমস্ত সাবার করে দিয়েছিল, ফলে পিকনিক সম্পূর্ণভাবে পণ্ড হয়ে গিয়েছিল। এই সময় পুকুরের ঘাটে মানে তারা 4 মূর্তি এসে বসেছিল, এবং সেই সময় তাদের মনে হচ্ছিল যেন শোক সভা, মানে যা কিছু আয়োজন হয়েছিল সেই সমস্ত কিছু পণ্ড হয়ে যাওয়ার জন্য তারা থমথম মুখে বসেছিল, এবং সেই কারণে বলা হচ্ছে যেন শোক সভা। 14 নম্বর প্রশ্ন, টেনিদা ইউরেকা বলে চেঁচিয়ে উঠেছিল কেন? ইউরেকা বলে চেঁচিয়ে উঠেছিল কেন? যখন সেই হাবুল সেনের কথায় যখন পাকা জলপাই হয়েছে এই কথা যখন জানতে পারে, সেই সময় টেনিদা ইউরেকা বলে চেঁচিয়ে উঠেছিল। 15 নম্বর প্রশ্ন, বনভোজনের 12টা বাজায় ঘটনা কোন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছিল? বনভোজনের 12টা বাজার ঘটনা কোন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছিল? এর মধ্যে দিয়ে তাহলে একটা দুর্ঘটনা বললে হবে না, অনেকগুলো দুর্ঘটনা হচ্ছে। প্রথমে ডিম ভেঙে গেল, তারপরে আচার পড়ে গেল, তারপরে রসগোল্লাও নষ্ট হয়ে গেল, তারপরে কাঁচা তেলে যখন মাছ দিল পেলা, সেই সময় মাছগুলো পর্যন্ত দলা পাকিয়ে গেল, এবং অবশেষে কি হয়েছিল? বাদরেও খেয়ে গেল সমস্ত কিছু খিচুড়ির উপকরণ। এই সমস্ত কিছুর ফলেই বনভোজনের 12টা বেজেছিল। 16 নম্বর প্রশ্ন, আচ্ছা এইখানেই শেষ হচ্ছে, 16 না 15 নম্বর প্রশ্ন, এখানেই শেষ হচ্ছে আমাদের SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, যেগুলোর মার্কস 2 মার্কসের, সেই প্রশ্নের আলোচনা। এরপরে আমরা চলে যাব আমাদের হাতে কলমে অংশে। হাতে কলমে হলো তোমাদের টেক্সট বুকের মধ্যে যেটা থাকছে, যেখানে প্রশ্ন এবং ব্যাকরণ দুটোই থাকছে, যেগুলো সলভ করে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন আছে, দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা নামক বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা। তোমরা সবাই জানো, খুব অতি পরিচিত একটি নাম টেনিদা। পরের প্রশ্ন 1.2, তার লেখা 2টি উপন্যাসের নাম লেখো। লাল মাটি ও শিলালিপি। পরের 2তে এলাম। 2তে লেখা আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। লেখা আছে, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? অনেকবার বলা হয়েছে, তোমরাই বলবে কমেন্টে। 2.2, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? কোথায় ঠিক হয়েছিল? শ্যামবাজার থেকে। সেই জায়গার বর্ণনা তোমাদের দিতে হবে, এবং কার বাগান বাড়িতে সেটাও বলতে হবে।
2.3 বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে। বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে বলতে হবে, সেই শ্যামবাজার থেকে কোন রেলে চেপে কোথায় পৌঁছাতে হবে এবং তারপরে পায়ে হেঁটে কতটা পথ পৌঁছাতে হবে, এই সমস্ত কিছু বলতে হবে। পরের প্রশ্ন 2.4 রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? প্যালা। 2.5 বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল? বাদর। 2.6 কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? এখানে প্রত্যেকটা বলতে হবে যে সমস্ত খাবার নষ্ট হয়ে যাওয়ার পরে এবং বাদরে খিচুড়ির সব উপকরণ খেয়ে ফেলার ফলে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। নেক্সট 3 নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। প্রত্যেকটা সন্ধি আমরা করব এবং সেটা কেন হয়েছে এরকম সেটা বলবো। মোগল, দেখো মোগলাই, মোগল যোগ আই, মোগল যোগ আই। সন্ধি বিচ্ছেদ মানে কি? বর্ণের সঙ্গে যখন বর্ণের মিলন হয় তখন সেটা হয় সন্ধি। স্বরসন্ধি থাকে এবং ব্যঞ্জন সন্ধি থাকে। স্বরসন্ধি কোনগুলো? যখন স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হচ্ছে। ব্যঞ্জন সন্ধি কখন? যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন হচ্ছে। স্বরবর্ণ কোনগুলো? অ আ ওগুলো। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক খ গ ঘ এগুলো। তাহলে আমাদের চিনতে হবে, এটা দেখো মোগল যোগ আই, মোগলাই। আর বর্ণ কোনগুলো সেটাও চিনতে হবে। মোগলটা কি? দেখো মোগলটাকে আমরা ভাঙছি, প্রত্যেকটা হলো একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সবসময় স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এটা হলো ব্যঞ্জন বর্ণ মটা, তার সঙ্গে আছে কি? মো। একটা লিখে দিচ্ছি আমি এখানে। দেখো এখানে কোনো হস চিহ্ন নেই, এখানে কোনো হস চিহ্ন নেই। হস চিহ্ন নেই মানেই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত অবস্থায় আছে এবং একটা ব্যঞ্জন বর্ণ কখনোই একা একা উচ্চারিত হতে পারে না, সবসময় স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাহলে এখানে মো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছি স্বরবর্ণটা আমরা চিহ্নিত করতে পারছি। ওকার আছে, রস্যিকার থাকলে রস্যি, দীর্ঘিকার থাকলে দীর্ঘ ই। এখানে আছে ওকার, তাহলে মো। কিছু নেই মানে অ আছে যুক্ত অবস্থায়। গ হলো, ল আছে যুক্ত অবস্থায়। মোগল। আই, আইটা কি হচ্ছে? এখানে আ ফার্স্টে, দুটোই স্বরবর্ণ আছে। আই। তোমরা জানো স্বরসন্ধির যে নিয়ম, তাতে স্বরসন্ধির নিয়মে যদি এইটা স্বরসন্ধির নিয়মে কি হয়ে থাকে, যে এইটা একটু কাটলাম এখান দিয়ে, এখানে কি হয়ে থাকে? তাহলে এখানে আমরা মোগল পেলাম আর এখানে পেলাম আই। তাহলে বর্ণের মানে পূর্ব বর্ণ, এটাকে হলো পূর্ব বর্ণ হচ্ছে, এইটা পূর্ব বর্ণ, এই পূর্ব বর্ণের অ আর পর বর্ণের আ, এই দুটো একসঙ্গে, অ এবং আ এই দুটো একসঙ্গে মিলিত হয়ে কি হয়? আ হয়। দেখো আমরা যখন মোগলাইয়ের যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে সেটা আসছে কি? আমি এখানেই করে দিচ্ছি। মোগলাই, দেখো এইটা পুরোটা সেম আছে, দেখো এত অবধি পুরো সেম আছে। তারপরে এই অটা আর এই আটা দুটো মিলে কি হয়ে যাচ্ছে? আ হয়ে যাচ্ছে। আর এখানে রস্য ইটা থেকে যাচ্ছে। তাহলে অ এবং আকার, এই দুটো বর্ণ মিলিত হয়ে কি হচ্ছে? আ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মোগলাই হয়ে গেল। রান্না, এরপরে আমরা এত ডিটেলসে যাব না, একটু মুখে মুখে বলে দেব। এটা মুছে দিচ্ছি আমি।
এটা মুছে দিচ্ছি, দেখে নাও সবাই বিষয়টা। মোগলাই, তার মানে আমরা স্বরসন্ধির উদাহরণ পাচ্ছি। এরপরে আসছে রান্না। রান্না কি হবে? রাধ যোগ না, রাধ লিখে দিচ্ছি, রাধ যোগ না। এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, কারণ ধয়ের পরে হস চিহ্ন আছে মানে ব্যঞ্জন সন্ধি। এবং এখানেও আমরা দেখছি নটাকে ভাঙলে কি হয়? ন যোগ আ। সুতরাং ধ এবং ন এই দুটোই ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির পারস্পরিক মিলনের ফলে এখানে নয় হয়ে যাচ্ছে। দেখো রান্না চলে আসছে। এরপরে আসছি বৃষ্টি। বৃষ্টিটা আমরা এখানে লিখব বৃষ্টি, এখানে লিখছি, দেখতে পাচ্ছ সবাই? বৃষ যোগ তি, কি লিখলাম আমরা? বৃষ যোগ তি। আর যখন তোমরা সন্ধি করছো তখন সন্ধিতে এই হলন্ত বা হস চিহ্ন যদি তোমরা তুলে দাও, যদি ভুলে যাও লিখতে, তাহলে অবশ্যই পুরোপুরি নাম্বার কেটে যাবে। কারণ হস চিহ্ন তুলে দেওয়া মানে এর সাথে একটা অযুক্ত অবস্থায় আছে। আর যেহেতু বর্ণের সঙ্গে বর্ণের মিলন, তাই সন্ধির ক্ষেত্রে এই হস চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ফলে ভুলবে না। এটিও একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, কারণ তোমরা দেখতে পাচ্ছ মূর্ধন্য স আছে। মূর্ধন্য স হলো ব্যঞ্জন বর্ণ, সেই ব্যঞ্জন বর্ণের পরেও আমরা একটা ব্যঞ্জন বর্ণ পাচ্ছি। এখানে এটা নিয়মটার ক্ষেত্রে হচ্ছে যে মূর্ধন্য স এর পরে ত কিংবা থ থাকলে সেই তয়ের জায়গায় কি হয়ে থাকে? ট হয়ে থাকে। তয়ের স্থানে কি হয়ে থাকে? মানে তয়ের জায়গায় কি হয়ে থাকে? ট। ওই জন্য তটা আর থাকছে না, সেই হিসাবে হয়ে যাচ্ছে বৃষ্টি। তটা আর থাকছে না, সেই তয়ের জায়গায় ট চলে আসছে তয়ের জায়গায়। এরপরে আসছি পরেরটা, এটা মুছে দিলাম। এরপরে আমরা আসছি পরীক্ষা। পরীক্ষাও খুব সহজ একটি তোমার সন্ধি। পরীক্ষা হলো পরি যোগ ইক্ষা। ইক্ষা। পরি যোগ ইক্ষা। এখানে দেখো, এখানেও লাস্টে আসছে রস্য ই, অর্থাৎ পরিটাকে ভাঙলে আমরা পাচ্ছি এখানে পরি আসছে। আর এখানেও দেখো আমরা পাচ্ছি দীর্ঘি। আর রশ্মি আর দীর্ঘি এই দুটো মিলিয়ে কি হয়? দীর্ঘিকার হয়, এই জন্য সেখানে দীর্ঘি হয়ে যাচ্ছে। পরিটা কি হয়ে যাচ্ছে? দীর্ঘিকার, আর রশ্মিকার থাকছে না। তাহলে একটি রশ্মি এবং দীর্ঘি এই দুটো বর্ণের পরস্পর মিলনের ফলে হয়ে যাচ্ছে দীর্ঘিকার, এবং সেখানে দীর্ঘি হয়ে যাচ্ছে পরীক্ষা। আবিষ্কার। আবিষ্কার কি? আবি যোগ কার, বিসর্গ। আবি যোগ কার, এই আবিষ্কার। এটিরও একটি সূত্র আছে, সেটা হলো যে যদি ক থাকে আগে, বা এই দেখো মানে ক যদি এখানে থাকে, এখানে যদি ক থাকে আর এবং পরপদে যদি, বিসর্গ সন্ধির উদাহরণ, সেই হিসাবে এটি পরপদের প্রথম বর্ণে যদি আবি বা নি এই ধরনের গুলো থাকে, আবি বা নি এগুলো যদি থাকে, তাহলে কি হবে? তাহলে সেই বিসর্গর স্থানে বিসর্গটা উঠে যাবে এবং মূর্ধন্য স হবে। মূর্ধন্য স আসছে, ওই জন্য দেখো মূর্ধন্য স আসছে, আবিষ্কার হয়ে যাচ্ছে। মানে পরপদের যে প্রথম বর্ণ, সেই প্রথম বর্ণে যদি তোমার ক, খ, প, ফ এগুলো যদি থাকে, এবং তারপরে এবং আগে যদি এরকম আবি, নি এগুলো যদি থাকে, বা বহি এগুলো যদি থাকে, তাহলে মূর্ধন্য স হয় সেই জায়গায়।
পরেরটায় চলে যাব আমরা। 4 লেখা আছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বিচার করো। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা দেখব। ফার্স্টে আছে বিচ্ছিরি। বিচ্ছিরি শব্দটায় যাব। বিচ্ছিরি শব্দটা এসেছে কার থেকে? বিশ্রী। বিশ্রী থেকে এসেছে বিচ্ছিরি। বিশ্রী থেকে এসেছে বিচ্ছিরি। বিচ্ছিরিটা হলো সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতির উদাহরণ। কি হচ্ছে? সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। দেখো বিশ্রী, এটাকেও যদি আমরা ভাঙি মানে বর্ণ বিশ্লেষণ করি, সেই বর্ণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে তালবস্ স, তারপরে দেখো তালবস্ স আর র, এখানে তালবস্ স এর পরে আমরা উচ্চারণ করছি র। এই দুটো যুক্ত ব্যঞ্জন অবস্থায় রয়েছে। তারপরে না দীর্ঘিকার রয়েছে? তারপরে তো দীর্ঘিকার রয়েছে। তাহলে একটা হলো তালবস্ স, আর একটা হলো গিয়ে র। আর এইখানে দেখো চ আর ছ পরপর। এবারে আমাদের জানতে হবে যে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বিষয়টা কি। কি বিষয় না, যখন একটা শব্দের মধ্যে মানে ব্যঞ্জন ধ্বনি যদি অন্যরকম, দেখো একটা তালবস্ স আর একটা র, কোথায় তালবস্ স আছে আর কোথায় র? তালবস্ স হলো কি উষ্ম বর্ণ, তালবস্ স, মূর্ধন্য স, এগুলো হলো উষ্ম বর্ণ। আর আমরা এদিকে পাচ্ছি র র। আর এইদিকে তোমরা দেখো অনেকটা মানে সেই যে তালবস্ স আর র, এই দুটো উচ্চারণের মধ্যেও আমাদের অনেকটা কষ্ট পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। অপরদিকে দেখো চ আর ছ, এই দুটো বর্ণ আমরা চ বর্গের মধ্যে চ ছ দেখো পরপর একই ধরনের উচ্চারণ পাচ্ছি। তাহলে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতির বিষয়টাই হলো যে শব্দের মধ্যে যদি ব্যঞ্জন ধ্বনি, বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে আমাদের উচ্চারণের সুবিধার জন্য সেই ধ্বনি দুটোকে কি করি, একটা ধ্বনিতে মানে একটা চয় চয় হয়ে যেতে পারে, ছয় ছয় হয়ে যেতে পারে, বা একই বর্গ, একই বর্গ মানে চ বর্গ, আমরা ক চ ট ত প, তাহলে ক বর্গের মধ্যে ক খ, সেই একই বর্গের মানে ক খ গ, দেখো উচ্চারণটা মোটামুটি একই রকম। সেই একই বর্গের বিভিন্ন মানে ধ্বনিতে রূপান্তরিত যদি করা হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন। যেমন গল্প যদি কথাটাকে আমরা নিই, তাহলে দেখো আমরা বলে দিই গপ্প। দেখো ল আর প এই দুটো উচ্চারণ করতে যতটা ফারাক, কিন্তু গপ্প কথাটা উচ্চারণ করতে আমাদের কষ্ট কম হচ্ছে, এবং আমরা সেই কষ্ট লাঘব করার জন্য এটা কি হয়ে যাচ্ছে, একই বর্ণ দুবার করে উচ্চারণ করছি, গপ্প হয়ে যাচ্ছে। তাহলে এইখানের ক্ষেত্রেও আমরা দেখছি যে চ এবং ছ, এখানে যে ধ্বনির যে উচ্চারণের যে তারতম্য, সেই তারতম্য লাঘব করার জন্য চয়ে ছয় চলে এসেছে। বিশ্রী উচ্চারণ করতে যতটা কষ্ট হয়, বিচ্ছিরি উচ্চারণ করতে আমাদের ততটা কষ্ট করতে হয় না, একই বর্গের দুটো ধ্বনি পরপর থাকার কারণে। এরপরে আসছি প্ল্যান্ট্যান। প্ল্যান্ট্যান কথাটা কি? প্ল্যান্ট্যান যেটা আসছে হলো পদ, এটাকে বলা হয়ে থাকে পদ বিকারমূলক শব্দদ্বৈত। আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিই। এটাকে বলা হচ্ছে পদ বিকারমূলক শব্দদ্বৈত। কেন বলা হচ্ছে? দেখো প্ল্যান, সেই প্ল্যানের সাথে আবার ট্যান যোগ করা হয়েছে, অর্থাৎ পদ বিকার বলতে এগুলোকে তো বলা হয়ে থাকে পদ, তা প্রত্যেকটা পদ এক একটা মানে থাকে, তা সেগুলো দেখো বিকৃতি ঘটছে, কোনো মানে নেই কিন্তু সেটাকে বিকৃতি ঘটছে, তো এই জন্য দুটো করে শব্দ এবং দুটো হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পদ বিকারমূলক শব্দদ্বৈত। এরপরে আসছে লিস্টি। লিস্টি কথাটা এসেছে কোথা থেকে? লিস্টি শব্দটা এসেছে লিস্ট থেকে, লিস্ট থেকে এসেছে। লিস্ট থেকে এসেছে লিস্টি। আর
দেখো এখানে এটা হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, এটা কি হয়েছে না অন্তঃস্বরাগম। দেখা যাচ্ছে অন্তঃস্বরাগম। কেন অন্ত? অন্ত মানে শেষ। দেখো লিস্ট ছিল, লিস্টটাকে ভাঙলে আমরা পাচ্ছিলাম দন্তের স আর ট, তাই তো? এখানে লাস্টে দেখো একটা মানে টয়ের পরে অ ছিল অবশ্যই, কিন্তু এখানে যদি আমি না দিই, একটা হস চিহ্ন যদি না দিই তাহলে সেটাই অ থাকছে, কিন্তু এখানে অবশ্যই হস চিহ্ন হবে, কারণ লিস্ট দন্তের শয় টয় তারপরে একটা হস চিহ্ন বা হলন্ত। তাহলে এরপরে এই ব্যঞ্জন বর্ণটার পরে কোনো বর্ণ ছিল না, কিন্তু আমি স্বরের আগমন ঘটালাম। স্বর মানে কি? এখানে স্বরবর্ণ, তাহলে অন্ত মানে শেষে যখন আমি একটা স্বরবর্ণের আগমন ঘটাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অন্তঃস্বরাগম। তাই হয়ে যাচ্ছে এখানে দেখো হ্রস্ব ই আগমন ঘটেছে। যখন লিস্টি বলছি, লিস ল, তারপরে আসছে কি হ্রস্ব ই, তারপরে আসছে দন্তের স, তারপরে আসছে ট, তারপরে আসছে হ্রস্ব ই। তাহলে এই হ্রস্ব ইটার যে আগমন ঘটলো নতুন করে, তখন সেটাকে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। স্বরবর্ণের শেষের দিকে আগমন ঘটছে। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এইটা মুছে দিলাম। এরপরে আসছি আমরা ভদ্দর। ভদ্দর কথাটা আসছে কি? ভদ্রও একটি সমীভব, মানে এটাকে পরাগত সমীভবন বলে। ভদ্র থেকে আসছে ভদ্দর। কি বলা হচ্ছে? পরাগত সমীভবন। কেন বলা হচ্ছে? কারণ দেখো এই যে দ আর র, এটার থেকে আমরা উচ্চারণের সুবিধার জন্য কি হয়ে যাচ্ছে, এটার যে পরপর উচ্চারণের কষ্ট সেটা লাঘব দূর করার জন্য আমরা দয় দয় করে দিচ্ছি, এবং তারপর একটা অ আসছে, তাহলে ভদ্দর হয়ে যাচ্ছে। এটিও হচ্ছে পরাগত সমীভবন, অর্থাৎ সেই ব্যঞ্জন সংগতির একটি উদাহরণ। এই স্টুপিড, স্টুপিড কথাটা এসেছে দেখো, স্টুপিড এটা মুছে দিচ্ছি, এখানটায় লেখা যাচ্ছে না, আমি পুরোটাই মুছে দিচ্ছি, এটা দেখে নাও, আমি মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছ স্টুপিড থেকে এসেছে স্টুপিড। তাহলে এখানেও শব্দের কি হচ্ছে দেখো, আদিতে একটা স্বরবর্ণের আগমন ঘটছে। আদিতে মানে শব্দের আগে, আদিতে স্বরবর্ণের আগমন ঘটছে, তাহলে সেটা এটিও হয়ে যাবে স্বরাগম ঘটছে। শব্দের আদিতে স্বরবর্ণের আগমন ঘটছে, সুতরাং স্বরাগম ঘটছে। এটাকে আদি স্বরাগমও বলা হয়েছে, এটাকে আদি স্বরাগমই লিখে দেব, আদি স্বরাগম। আদি স্বরাগম ঘটছে। পরের প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন আছে দেখো, নিচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত, মানে প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো। সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমাদের আলোচনা করতে হবে। দেখো লেখা আছে, আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গাল পাট্টা উড়ে যাবে। আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গাল পাট্টা উড়ে যাবে। এখানে দেখো টয় টয়ের একটা প্রাধান্য পাচ্ছি না আমরা, এখানেও টয় টয়, আবার এইখানেও তাই, তাই তো? তাহলে তিনবার করে টয় টয়ের প্রাধান্য পাচ্ছি। তাহলে এইটাই হলো বাক্যের একটি বৈশিষ্ট্য। এটাকে বলা হয়ে থাকে এক ধরনের
শব্দালঙ্কার, অর্থাৎ শব্দটা একটাকে আমরা ব্যবহার করছি, শব্দালঙ্কার সৃষ্টি করছি, যেটাকে বলা হয়ে থাকে অনুপ্রাস। একই ধরনের শব্দ যখন রিপিট করছি বারে বারে তখন সেটা হয়ে যায় অনুপ্রাস শব্দালঙ্কার। 3 বার ব্যবহার হয়েছে তাই এটাকে অনুপ্রাস শব্দালঙ্কার বলা হয়েছে। পরেরটা দেখো, লেখা আছে দ্রাক্ষাফল অতিশয় খাট্টা। তাহলে দ্রাক্ষাফল এবং অতিশয় খাট্টা এই 3টে শব্দ আমরা পাচ্ছি। এই 3টে শব্দ কেমন একটু অন্যরকম লাগছে না? দেখো, দ্রাক্ষাফল এবং অতিশয় এই দুটোই সংস্কৃত শব্দ, এবং খাট্টা এই শব্দটা একটু অন্যরকম, ভিন্ন রকম, এটি বিদেশি শব্দ, বিদেশি হিন্দি মানে হিন্দি শব্দ। তাহলে দুটো তৎসম শব্দের সঙ্গে একটা বিদেশি শব্দ থাকছে, তাহলে এটাই এই বাক্যটার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 5.3, আহাহা চেইত্তা যাইতাছো কেন? আহাহা চেইত্তা যাইতাছো কেন? যদি অপিনিহিতি পড়ে থাকো, আমি অপিনিহিতি বলে দিচ্ছি, তাহলে এইখানে চেইত্তা এবং যাইতাছো এই দুটোর মধ্যে অপিনিহিতি দেখতে পাওয়া যাচ্ছে। কি দেখতে পাওয়া যাচ্ছে? আমরা এখানে লিখব যেমন কোরিয়া থেকে কইরা, চেতিয়া থেকে চেইত্তা, চেইত্তা এরকম আসছে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে শব্দের মধ্যে বা শেষে যদি এইখান থেকে আমরা দেখব, আমরা উদাহরণ এটা থেকে দেখব, শব্দের মধ্যে বা শেষে যদি কোনো একটি ব্যঞ্জন যুক্ত কোনো রস্যিকার বা কোনো রস্যিকার থাকে বা রস্যুকার থাকে, তাহলে রস্যিকার বা যদি রস্যুকার থাকে শব্দের মধ্যে বা শেষে, দেখো এখানে তয়ের পরে একটা রস্যিকার পেয়েছি, তাহলে আমরা অপিনিহিতির নিয়মে কি হয়, শব্দের মধ্যে বা শেষে যদি কোনো ব্যঞ্জনযুক্ত রস্যিকার থাকে, এখানে আমরা ব্যঞ্জনযুক্ত একটা রস্যিকার পাচ্ছি, রস্যিকার বা রস্যুকার থাকে, তখন সেই ব্যঞ্জনটার, এই যে এই ব্যঞ্জনটা দেখো ত তারপরে রস্য ই, এখন এই তয়ের আগেই উচ্চারণ করে ফেলছি রস্য ইটাকে। দেখো এইখানে চৈত্যাতে কি হচ্ছে, তয়ের আগেই আমরা এই রস্য ইটাকে উচ্চারণ করে ফেলছি। এটাই হলো অপিনিহিতির বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের মধ্যে বা শেষে যদি কোনো ব্যঞ্জন যুক্ত কোনো রস্যিকার বা রস্যুকার থাকে, তাহলে তাকে সেই ব্যঞ্জনটার ঠিক আগেই উচ্চারণ করে ফেলার যে রীতি, সেটাকেই বলা হয়ে থাকে অপিনিহিতি। এবং এইখানে দু ক্ষেত্রেই এটি দেখা যাচ্ছে, যেমন জাতিচ্ছ, দেখো এখানেও তয়ের পরে রস্য ইটা আছে, আর এখানে আমরা তয়ের আগে জয় আকার মানে জ অন্তস্থ জ, তারপরে হস্চিহ্ন, তারপরে আ, তারপরে রস্য ই আসছে, আর এখানে কি আসছে, অন্তস্থ জ হস্চিহ্ন প্লাস তারপরে আসছে আ, তারপরে আসছে ত, তারপরে আসছে রস্য ই, আর এখানে দেখো জয়ের পরে যেমন অন্তস্থ জয়ের পরে যেমন আ আসছে, আয়ের পরে এখানে রস্য ই চলে আসছে, তাহলে আমরা আগে উচ্চারণ করে ফেলছি। তাহলে এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা অপিনিহিতির প্রভাব লক্ষ্য করছি। পরের প্রশ্ন 5.4, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। এই বোম্বা কথাটারই আসলে কোনো মানে হয় না, কিন্তু এই ধরনের শব্দকে বাক্যের মধ্যে ব্যবহার করে এক ধরনের বাক্যের মানে মজা দিয়েছে আমাদেরকে, সে অর্থহীন শব্দের ব্যবহার করে বাক্যে মজা দেয়া হয়েছে, এটি এই বাক্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। পরেরটায় চলে যাব আমরা। পরে কি আছে, শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল এবং রুদ্ধ দল চিহ্নিত করো। দল কোনটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ আমরা একভাবে যখন মানে একটা শব্দ যতটুকু একবারে উচ্চারণ করতে পারি তখনই সেটা হয়ে যাচ্ছে দল, মানে একটা শ্বাসে আর কি উচ্চারণ করতে পারছি যখন, তখনই সেটা হয়ে যাচ্ছে দল। আমরা আসলে বনভোজন কথাটা বলে যাচ্ছি ঠিকই,
কিন্তু আমরা কথাটা আসলে বনভোজন। এবারে বনভোজন যখন আমরা বলছি, দেখো ব নো ভো জন, আমরা মুক্ত দল এবং রুদ্ধ দল একটা চিহ্নের মাধ্যমে লিখবো। আমরা মুক্ত দলের সাইন এটা দেব, আর রুদ্ধ দল এটা। তাহলে দেখো ব আসছে, ব একটা মুক্ত, মানে আলাদা করে উচ্চারণ করছি আমরা, ব নো ভোজন। হ্যাঁ, কথাটা ব নো ভোজন, তাহলে আমরা উচ্চারণটা কি করছি, ব নো ভোজন, ব নো ভো, তারপরে জন, জনটা একসাথে উচ্চারণ হচ্ছে ব নো ভো, এই তিনটে হচ্ছে মুক্ত, তারপরে চার হচ্ছে জন রুদ্ধ। দ, এবারে দেখো দলপতি উচ্চারণ করবো আমরা, দ লো পো তি, তাহলে দ লো পো তি, চারটে কি হয়ে যাচ্ছে, মুক্ত দল। আমি এখানে লিখে দিয়েছি মুক্ত দল। তেমনই এইভাবে আসবে দ্রাক্ষা ফল, দ্রাক কথাটা আমরা উচ্চারণ করছি দ্রাক, কতটা উচ্চারণ করতে পারছি, দ্রাক, তাহলে দ্রাকটা হয়ে যাচ্ছে রুদ্ধ। ও আচ্ছা, আমরা বেরসিকটা বাদ দিয়ে দিয়েছি, সরি, বেরসিকটা আগে করে নেব, তারপরে বেরসিক কি হচ্ছে, বে রো শিক, বে রো শিক, তাহলে হয়ে যাচ্ছে বে রো, তারপরে শিক, বোঝা গেল, বে রো শিক, শিকটা একসঙ্গে উচ্চারণ করছি তাই এটা রুদ্ধ। দ্রাক্ষা ফল, দ্রাক হয়ে যাচ্ছে রুদ্ধ, তারপরে হয়ে যাচ্ছে খা, দ্রাক্ষা রুদ্ধ, দ্রাক্ষা ফল, না সরি, এটা ফার্স্টে রুদ্ধ হচ্ছে, আমি এটা মুছে দেব। দ্রাক দেখো এরকম, বিষয়টা হচ্ছে এটা, রুদ্ধ হচ্ছে দ্রাক খা, তারপরে ফল। রেলগাড়ি, রেল গা রি, তাহলে রেল ফার্স্টে হয়ে যাচ্ছে রুদ্ধ, তারপরে গা, তারপরে রয় মুক্ত, রেল একসঙ্গে উচ্চারণ করছি গা রি, তাহলে যতটুকু আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারছি সেটা অনুযায়ী আমরা দল নির্ণয় করব। এরপরে আসছি আমরা পরে সাথে লেখা আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফার্স্টে লেখা আছে দেখো, লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো, জটিল বাক্য করো। জটিল বাক্য কোনগুলো, জটিল বাক্য হলো যখন আমরা, দেখো এইটা একটা সরল বাক্যে আছে, লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো, একটা বাক্যে আছে। জটিল বাক্য কখন করে না, যখন তখন এগুলো দিয়ে আমরা জটিল বাক্য করে থাকি। এবং যদি আমরা কথাটা বলি, ধরো আমি যদি বলছি রাম বাড়ি গেলে শ্যাম বেরোবে, এইটা একটা সরল বাক্য। আমি যখন বলছি যদি রাম বাড়ি যায় তবে শ্যাম বেরোবে, বা যখন রাম বাড়ি যাবে তখন শ্যাম বেরোবে, তাহলে যখন রাম বাড়ি যাবে এটা হয়ে যাচ্ছে একটা খণ্ড বাক্য, যার সাথে আমরা আরো একটা কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, বাক্যটা খণ্ড বাক্যে পরিণত হচ্ছে। আমরা জটিল বাক্যের ক্ষেত্রে বাক্যটা যেগুলো খণ্ড বাক্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো খণ্ড বাক্য আমরা দেখতে পাচ্ছি, এবং যখন তখন যবে তবে যাহা তাহা এগুলো দিয়ে আমরা জটিল বাক্য করে থাকি, এবং খণ্ড বাক্য পেয়ে থাকি জটিল বাক্যের ক্ষেত্রে। এবং আমাদের আরো কিছু, যখন একটা খণ্ড বাক্য শুনছি তখন আরো একটা কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে থাকে। তাহলে এইখানে দেখো, লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো, তাহলে কি হবে এই জটিল বাক্যটা, আমরা করতে পারি যে যখন টেনিদা লাফিয়ে উঠলো তখন সে বাগানের দিকে ছুটলো, যখন টেনিদা লাফিয়ে উঠলো তখন সে বাগানের দিকে ছুটলো, তাহলে যখন আর তখন দিয়ে আমরা করলাম। 7-2, চোখের পলকে বানরগুলো গাছের মাথায়, এটাও সরল বাক্যে আছে, এটাকে জটিলে করতে হবে। যখন চোখের পলক পড়লো খণ্ডবাক্য হলো, তখন বানরগুলো গাছের মাথায়। 7.3, দুপুর বেলায় আশিস দাঁড়িয়ে আছে, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, বলেছে সরল বাক্যে করতে। সরল বাক্যে মানে একটা বাক্যে করতে হবে। দেখো দুটো বাক্য আছে, দুপুরবেলা আশিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পর। এখানে আমরা কি করতে পারি, বাবা মেজদা অফিসে যাওয়ার পর দুপুরবেলা আশিস। হ্যাঁ,
বাবা মেজদা অফিসে যাওয়ার পরে একটাই ক্রিয়ার মধ্যে নিয়ে আসলাম, যাওয়ার পরে দুপুরবেলা আসিস। নেক্সট প্রশ্ন দেখে নেব। ইচ্ছে হয় নিজে বের করে নাও, জটিল বাক্য করতে বলা হয়েছে। ইচ্ছে হয় নিজে বের করে নাও, এটাও রয়েছে সরলে। তাহলে আমাদের কি করতে হবে? যদি ইচ্ছে হয়, একটাকে ভাঙলাম, যদি ইচ্ছে হয় কমা তবে নিজে বের করে নাও, যদি ইচ্ছা হয় তবে নিজে বের করে নাও, যদি দিলাম আর তবে দিলাম। নেক্সট কি আছে দেখনি। টেনিদা আর বলতে দিলে না দাড়ি, গাক গাক করে চেঁচিয়ে উঠল। টেনিদা আর বলতে দিলে না দাড়ি, গাক গাক করে চেঁচিয়ে উঠলো। আমাদেরকে একটা করতে হবে, সরলে নিয়ে যেতে হবে এবং একটা ক্রিয়া রাখতে হবে। টেনিদা আমরা বলতে পারি টেনিদা আর বলতে না দিয়ে গাক গাক করে চেঁচিয়ে উঠলো। টেনিদা আর বলতে না দিয়ে গাক গাক করে চেঁচিয়ে উঠলো। নেক্সট দেখে নেব কি আছে। নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করে তা দিয়ে বাক্য রচনা করো। তাহলে 8-এ দেখতে পাচ্ছি কি যে শব্দগুলো দেয়া আছে সেগুলোর সমার্থক শব্দ আমাদের খুঁজে বার করতে হবে এবং সেই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। ফার্স্টেই লেখা আছে চুরি, চুরি লেখা আছে। চুরি কি হতে পারে? চুরির সমার্থক হতে পারে হাত সাফাই। আমরা বলতে পারি যে রমেন হাত সাফাই দোকানে কাজ করতে গিয়ে হাত সাফাই করে মালিকের কাছে ধরা পড়লো, হতে পারে। নষ্ট হওয়া, নষ্ট হওয়া দিয়ে কি বলতে পারি? নষ্ট হওয়া দিয়ে বলতে পারি যে 12টা বেজে গেল, এই কথাটা বলতে পারি। আমরা এবার বলতেই পারি যে পিকনিকের ডিমগুলো নিয়ে যাওয়ার সময় অন্য নামও দিতে পারি যে রমেন পা ফসকে পড়ে যাওয়ায় তার সমস্ত ডিমগুলো 12টা বেজে গেল, হতে পারে। তো এবারে কি হতে পারে? এবারে হতে পারে পালানো। পালানো, পালানো কি বলতে পারি আমরা? পালানো বলতে পারি কেটে পড়া বলতে পারি। আমরা বলতে পারি যে চোরটি চুরি করে ধরা পড়ে যাওয়ায় সে তাড়াতাড়ি করে কেটে পড়তে চাইলো, সেই জায়গা ছেড়ে কেটে পড়তে চাইলো। গোলমাল করে ফেলা, গোলমাল করে ফেলা বলতে পারি তালগোল করে ফেলা আমরা বলতে পারি। এটা বলতে পারি যে রাম অঙ্ক না বোঝার কারণে যতবারই তাকে রামের অঙ্কে ভীতির কারণে সে যতবার করে জানা অঙ্ক সে যতবার করে করতে যাচ্ছে ততবার করেই সে তালগোল পাকিয়ে ফেলছে, কথাটা বলতে পারি। লোভ দেয়া, লোভ দেয়া কথাটা কি হবে? লোভ দেয়া বলতে আমরা বলতে পারি নজর দেয়া। রসগোল্লার হাঁড়িটার দিকে গোড়া থেকেই পল্টুর নজর ছিল, বলা যেতে পারে। নেক্সট চুপ থাকা, চুপ থাকা কি হতে পারে? মুখে কুলু পাটা বলতে পারি। আমরা এরকম বাক্য রচনা করতে পারি যে সব জেনেও ঘটনাটি সমস্ত কথা জেনেও সুমন মুখে কুলুপ এঁটে রইল। পরের প্রশ্ন, টিকা লেখো লেখো আছে কলম্বাস, লেডি কেনি, বিরিয়ানি, ইউরেকা। ফার্স্টে আলোচনা করব কলম্বাস। কলম্বাস কি হবে না, কলম্বাস ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন ইউরোপিয়ান নাবিক ছিলেন। পরবর্তীকালে তিনি ভারত আবিষ্কারে বেরিয়েছিলেন, কিন্তু তিনি আমেরিকা আবিষ্কার করে ফেলেছিলেন এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সেটি জানতে পারেননি। পরে তার দেখানো পথ ধরে আমেরিকা, ত্রিনিদাদ এগুলো আবিষ্কার হয়েছে। লেডি কেনি, লেডি কেনি কি? লেডি কেনি হলো ভারতের যিনি বড়লাট এক সময়, সেই বড়লাট লর্ড ক্যানিং এর স্ত্রী, তার নাম ছিল লেডি ক্যানিং। তার নাম অনুসারেই লেডি কেনি নামক একটি মিষ্টি মানে নামকরণ করা হয়। এটি পান্তুয়া জাতীয় মিষ্টি, তোমরা অনেকেই খেয়েছো লেডি কেনি। সেটি বিরিয়ানি, বিরিয়ানি কি বলবে? বিরিয়ানি অতি সুস্বাদু খাবার, তোমাদের সবার পরিচিত বিরিয়ানি। এই বিরিয়ানি শব্দটি এসেছে বিরিয়ান শব্দ থেকে। এটি এবং আমরা জানি যে লখনৌ, তারপরে হায়দ্রাবাদ, এই সব হায়দ্রাবাদি বিরিয়ানির নাম শুনেছি আমরা, এগুলো বিখ্যাত বিরিয়ানির মধ্যে দিয়ে। এবং মাংস সহযোগে রান্না করা হয়ে থাকে। পোলাও মানে ভাতটাও যেটি করা হয়ে থাকে সেটি পোলাও এবং সাধারণত মাংস সহযোগে এই বিরিয়ানি করা হয়ে থাকে।
ইউরেকা। ইউরেকা বলতে হবে কি, ইউরেকা শব্দটা এসেছে গ্রিক হিউরেকা শব্দ থেকে, HEUREKA, এই হিউরেকা শব্দ থেকে এসেছে, মানে আই হ্যাভ ফাউন্ড ইট, অর্থাৎ আমি খুঁজে পেয়েছি, এই ধারণা মানে এই কথা থেকে এসেছে ইউরেকা। এবং ইউরেকা শব্দটা প্রথম ব্যবহার করছে আর্কিমিডিস। তিনি যখন প্লবতার সূত্র আবিষ্কার করছিলেন, সেই সময় তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন, এবং একটা সময় তিনি যখন চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন, সেই সময় চৌবাচ্চাটা পুরো ভর্তি ছিল, এবং তিনি যখন নেমেছেন স্নান করতে, দেখা যাচ্ছে জল পড়ে গেছে অনেকটা, এবং তিনি সেই সময় বুঝতে পেরেছিলেন যে তার শরীরে সমপরিমাণ আয়তনের জল সেই চৌবাচ্চাটা থেকে বেরিয়ে গেছে, এবং সেই সময় তিনি ইউরেকা শব্দটি উচ্চারণ করেছিলেন, এবং পরে সেটি প্রচলিত হয়ে গেছে। তাহলে ইউরেকা। পরের প্রশ্ন আসবো 10। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং তা বাতিল হলো কেন? তাহলে সেই হাবুল সেনের যে তালিকা, বিরিয়ানি, পোলাও, এই ধরনের তালিকাটা বলতে হবে, এবং তারপরে বাতিল হওয়ার কারণ হিসাবে বলতে হবে যে তাদের টাকার পরিমাণ সেটা, এবং অবশেষে কি খাওয়ার ব্যবস্থা হয়েছিল। পরের প্রশ্ন, বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কি কি কাজের দায়িত্ব নিয়েছিল? দ্বিতীয় তালিকায় যে যে খাওয়ারের দায়িত্বগুলো ছিল সেগুলো বলতে হবে, যে খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, এগুলোর কথা বলতে হবে, এবং কে কি কাজের দায়িত্ব ছিল প্রসঙ্গে বলতে হবে। রসগোল্লা, আর আচ্ছা শেষের দিকে রসগোল্লা লেডিকে নিয়েও বলতে হবে। আর কাজের দায়িত্বের মধ্যে বলতে হবে যে রাজহাঁসের ডিম জোগাড় করার কথা বলেছিল প্যালাকে, ক্যাবলাকে আলু ভাজার কথা বলা হয়েছিল, এবং পোনা মাছের কালিয়া রাধার যে আয়োজন সেটাও প্যালার কাছে ছিল। দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাবুলের, আর রসগোল্লা আর লেডিকে নিয়ে ম্যানেজ করে আনার কথা ছিল। পরের প্রশ্ন, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। অনেকবার বলা হয়েছে প্যালা কিভাবে গিয়েছিল, কাকে খুঁজ দিয়ে রাজহাঁসের ডিম নিয়েছিল, এবং অবশেষে পরিণতি কি হয়েছিল সেটা বলতে হবে। পরের প্রশ্ন, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি বিপদ ঘটেছিল? তাহলে পরপর তাদের যে বিপদগুলো ঘটেছিল, অর্থাৎ ডিম, তারপরে আমের আচার, তারপরে রসগোল্লা, এই সমস্ত কিছু যে নষ্ট হয়েছিল সেগুলো বলতে হবে। পরের প্রশ্ন 10.5, মাছের কালিয়ার 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কারণ ক্যাবলা যখন মাছের কালিয়া, প্যালা যখন মাছ দিয়েছিল গরম, মানে সেই তেলটাও গরম হয়নি, একবারে মাছ দিয়েছিল, তখন সেই মাছগুলো একেবারে দলা পাকিয়ে গিয়েছিল, সেই কারণেই বলা হয়েছে যে মাছের কালিয়ার 3টে বেজে গেল। পরের প্রশ্ন 11, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের আসতে পারে। বলবে যে এই গল্পের যে প্রধান বিষয় তা ছিল বনভোজন, কিন্তু এই বনভোজন শেষ পর্যন্ত সফল হয়নি। কেন সফল হয়নি? কারণ গল্পটিতে শুধু বনভোজনের বিষয় নিয়েই কথা হয়েছে, আর বনভোজনে সে যাওয়া হলেও বনভোজন আর তা পরিণত হয়নি, অবশেষে সেটা ফল ভোজনে পরিণত হয়েছিল, পাকা জলপাই খাওয়ার পরিণত হয়েছিল। তবে সেই বনভোজনের ব্যর্থতাকে তুলে ধরলেও বনভোজনকে কেন্দ্র করেই যেহেতু গল্পটা আবর্তিত হয়ে উঠেছে, তাই বনভোজন শব্দটি গুরুত্ব সেখানে কমেনি, এই শব্দটার গুরুত্ব সেখানে কমেনি। তবে সেই কারণেই লেখক এখানে মানে বনভোজন শুধু নাম না দিয়ে বনভোজন না করে বনভোজনের ব্যাপার বলেছেন। এই বনভোজনের ব্যাপার এই শব্দবন্ধের মাধ্যমেই এটি যথার্থ বা সার্থক হয়ে উঠেছে নামকরণটি, এবং সেটি নামকরণটি সার্থক হয়ে উঠেছে বললে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। এর পরের প্রশ্ন আসছে, এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো, প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। তাহলে আমরা 4টে চরিত্র, 4 মূর্তির চরিত্র পাচ্ছি, এবং তার সঙ্গে পেয়েছি ঘণ্টা চরিত্রটাকে। ফার্স্টে টেনিদা চরিত্র বলতে হবে, যে টেনিদা চরিত্র একটি অনবদ্য সৃষ্টি, নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি অনবদ্য সৃষ্টি, যে হলো সেই 4 মূর্তিদের লিডার।
সে খেতে ভালোবাসে এবং তার গায়ে অসম্ভব জোর, এবং তার সমস্ত প্রকাশই অর্থাৎ আনন্দ, রাগ, দুঃখ এই সমস্ত প্রকাশই অতীব বাড়াবাড়ি দেখতে পাওয়া যায়। এটা বলতে হবে। তারপরে যেটা বলতে হবে, তারপরে আমরা প্যালার কথা বলতে পারি। প্যালার বলতে পারি যে এই গল্পের কথক চরিত্র। সে কি করে, সে সারাদিনই ভুগতে থাকে এবং সে পেটের রোগে ভোগে এবং হিঞ্চে সেদ্ধ, গাদাল পাতার রস এই সমস্ত খাবার খেয়ে থাকে। টেনিদা তাই তাকে বরাবরই খোঁটা দিয়ে থাকে এবং অনেক কিছু প্যালা কি করতে পারে, অনেক কিছু ভন্ডুল করে দেয়, অনেক কিছু প্ল্যানের ভন্ডুল করে দেয়, কিছু এমন কথা বলে তো সমস্ত কিছু ভন্ডুল করে দেয়। এরপরে প্যালার পরে আমরা যেতে পারি হাবুল চরিত্রে। হাবুল হলো গিয়ে ঢাকার বাঙাল এবং সে কি ভাষায় কথা বলে, পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলে এবং হাবুল পড়াশোনায় ভালো এবং তার যে সে বুদ্ধিমান গোছের। ক্যাবলা চরিত্রটাও এখানে যথেষ্ট বুদ্ধিমান, সে বেশ রসিক, তার রসবোধ আছে, যখন সে বলতে থাকে একটা দুটো, 12টা একটা দুটো, সেই তার মধ্যে রসবোধের পরিচয় আছে এবং একমাত্র ক্যাবলাকেই টেনিদা একটু সমঝে চলে। আর আরেকটি যে চরিত্র পেয়েছি সেটা মানে কম প্রয়োজনীয় একটি চরিত্র, এটা হলো ভন্টা চরিত্র। ভন্টা কি পাওয়া যাচ্ছে আমরা, যে ভন্টা হলো একটি মানে ধরিবাজ ছেলে আর কি। সে রাজহাঁসের ডিম দেওয়ার কথা বলে শেষ পর্যন্ত আর রাজহাঁসের ডিম দেয়নি, বরং প্যালাকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তাহলে এই কটি চরিত্রের কথা আমরা পেয়েছি। পরের প্রশ্নে যাব। এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছে এবং কি কি কৌশল তুমি খেয়াল করেছো লেখো। এভাবে বলবে। অবশ্যই এই ধরনের বড় প্রশ্নগুলো যখন আসবে বলে নিতে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা গল্পের থেকে এটি নেওয়া হয়েছে এবং টেনিদা গল্পের মূল বৈশিষ্ট্যই হলো হাস্যরস। টেনিদার মুখের যে ধরনের কথাবার্তা, যে বিভিন্ন ধরনের খোঁটা বকাঝকা দেয়া, এই সব কিছুর মধ্যেই সমস্ত জায়গাতেই মজার বা রসিকতার উপাদান ছড়ানো রয়েছে এবং ফলে শব্দগুলো অনেক বেশি মজাদার হয়ে উঠেছে। এছাড়াও সেটা রয়েছে যে হাবুল সেনের যে কথাবার্তা, টেনিদা এবং হাবুল সেনের যে কথাবার্তা, সেই পোলাপান, যে পোলাপান শব্দটা এবং তার যে পূর্ববঙ্গের যে টান, সেই টানের কথা, মানে সেই ভাষার বৈচিত্র্যের কথা বলতে পারো। এবং তার সঙ্গে আরো যেটা আসতে পারে সেটা হলো যে খাট্টা, এই যে খাট্টা ধরনের শব্দবন্ধ, তোমরা যেমন আগে দাক্ষা ফল অতিশয় খাট্টা, এই ধরনের যে শব্দবন্ধের যে বিস্তার, তৎসমের সঙ্গে বিদেশি শব্দের যে মেলবন্ধন, এই ধরনের গুলো ভাষার ক্ষেত্রে এক প্রাণবন্ততা দিয়েছে এবং তার সঙ্গে একটা স্পিড দিয়েছে এবং ভালো লাগে পড়তে, মানুষ আটকে যায় না, পাঠক আটকে যায় না, তার ভালো লাগে এবং সে মজা পায়, পড়তে গিয়েও সে মজা পায়। এসবের ফলে লেখার মধ্যে দিয়ে এক অবিরাম হাস্যরসের প্রকাশ এবং প্রাণবন্ততা দেখতে পাওয়া যায় ভাষার মধ্যে দিয়ে। পরের প্রশ্ন 11.4 শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো বা গল্প লেখো। গল্প কিভাবে লিখতে হয় তোমরা অনেক দিন ধরে গল্প পড়ছো জানো, আমি চিঠির জায়গাটা দেখিয়ে দিচ্ছি। চিঠি কিভাবে লিখতে হয় তোমাদের এখানে বন্ধুকে চিঠি লেখার কথা বলা হয়েছে, মানে ব্যক্তিগত পত্র আছে, ব্যক্তিগত পত্রের দিকে কি করবে, ব্যক্তিগত পত্রে এখানে তোমার ঠিকানা দিতে হবে। তোমার ঠিকানা মানে প্রেরকের ঠিকানা। তারপরে কি দিতে হবে, তারিখ দিতে হবে। তোমার একটা ঠিকানা দিলে, তারপরে তারিখ দিলে, তারপরে এখানে কি করবে, তোমার বন্ধুর যেমন প্রিয় সুজয় দিয়ে স্টার্ট করলে যে কেমন আছিস, আমাদের অনেকদিন দেখা হয়নি, বা পিকনিকে, শীতকালে পিকনিক কোথায় যাচ্ছ, না কোথায় যাচ্ছ না, শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা তুমি এখানে বলতেই পারো যে শীতকালে আমি পুরুলিয়ার কোনো একটি জায়গায় ঘুরে এসেছি, সেখানে শীতকালে কীরকম মাটির রাস্তায় সকালবেলা কীরকম পাখির ডাক শুনেছো, বা সেখানের পরিবেশ কীরকম ছিল, তোমরা ঝোলা গুড় খেয়েছো, আর কি কি করেছো, সেই সমস্ত কিছু লিখলে। লেখার পরে অবশেষে এই দিকটায় দিতে হবে কি, এই দিকটা দিতে হবে পত্র প্রাপকের ঠিকানা, প্রাপক অর্থাৎ যাকে পাঠাচ্ছ।
সেই বন্ধুর ঠিকানা। ধরো তোমার বন্ধুর নাম লিখলে, বন্ধুর আচ্ছা এইটা একটু মুছে দিই, দাঁড়াও। ফার্স্টে এখানে একটা ডাক টিকিট করে নেবে, ডাক টিকিট। তারপরে এখানে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, প্রাপকের ঠিকানা লিখলাম। মানে তোমার বন্ধুর নাম দিলে, আগে প্রথমে বন্ধুর নাম দিলে, অবশ্যই প্রাপকের ঠিকানা লিখবে না। কি করবে, বন্ধুর নাম দেবে আগে, তারপরে প্রযত্নে তার বাবার নাম, তারপরে তার ঠিকানা। এই হলো গিয়ে চিঠির ফরম্যাট। বোঝা গেছে? আর গল্প যদি লেখো, অবশ্যই খুব বেশি গল্প লিখবে না, খুব কম কথায় ছোট্ট করে কিভাবে তুমি তোমার অভিজ্ঞতা, শীতকালে কোনো একটা জায়গায় পিকনিকে কাটিয়ে তোমার কেমন অভিজ্ঞতা হয়েছে সে কথা লিখবে। পরের প্রশ্ন দেখো, টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, এরকম 3টি চরিত্র নিয়ে আলোচনা করো। 3টে চরিত্র বলতে টেনিদা যেমন একটি বিখ্যাত চরিত্র, তার সঙ্গে ঘনাদা একটি বিখ্যাত চরিত্র, ফেলুদা একটি বিখ্যাত চরিত্র এবং রিজুদা একটি বিখ্যাত চরিত্র। ঘনাদা হলো প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি, যার বাড়ি হলো বনমালী নস্কর লেনের একটি মেস বাড়িতে সে থাকে এবং সে বিভিন্ন গল্প বলে থাকে। কাদের গল্প বলে থাকে? শিশির, গৌর, সুধীর, শিবু এদেরকে বলতে থাকে। এই গল্পগুলোর মধ্যে যেমন কল্পবিজ্ঞান থাকে, তেমন ইতিহাসের ছোঁয়াও দেখতে পাওয়া যায় এবং অন্যেরাও তার এই গল্পের আসরে যোগ দিতে থাকে। আর আরেকটি যেটা বলতে পারো, এরপরে যেটা আসতে পারে সেটা হলো ফেলুদা। ফেলুদা সম্বন্ধে বলতে পারো, ফেলুদার তোমরা অনেক সিনেমাও দেখেছো। সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্পের মূল চরিত্র হলো গিয়ে ফেলুদা, যার চরিত্র আমাদের বিশেষভাবে আকর্ষণ করে। এবং ফেলুদার এমন কিছু নেই, এবং তার সঙ্গে এমন কিছু নেই যে ফেলুদা কিছু জানে না, এবং তার সঙ্গে যারা থাকে তারা হলো তোপসে এবং জটায়ু। যা কিছুই হোক, খুন হোক, জখম হোক, ধাঁধা হোক, সমস্ত কিছুই ফেলুদা একবারে সমাধান করে দিতে পারে। তার ফলে ফেলুদার চরিত্র এতটাই আকর্ষণীয় হয়ে আমাদের কাছে উঠে আসে। এরপরে আমরা বলতে পারি কার কথা? এরপরে আমরা বলতে পারি রিজুদার কথা। রিজুদাও এমন একটা চরিত্র যে আবার সেভাবে গোয়েন্দার গল্পের মধ্যে আমরা পাই না রিজুদাকে পেয়ে থাকি আবার মানে সে অরণ্যের বিভিন্ন জঙ্গলের বিভিন্ন রকম গল্প সেখান থেকে পেয়ে থাকি। বুদ্ধদেব গুহর একটি চরিত্র, সেই বুদ্ধদেব গুহর চরিত্রের মধ্যে দিয়ে আমরা মানে গোয়েন্দা গল্পের থেকে বাইরে বেরিয়ে এসে সে কিসের গল্প বলতে থাকে, কিসের গল্প বলতে পছন্দ করে, সে বিভিন্ন রকম জঙ্গলের গল্প, বিভিন্ন বন জঙ্গলের গল্প বলতে পছন্দ করে। তাহলে এই ধরনের 3টে চরিত্র আমরা পেলাম, যেগুলো তোমরা বলতে পারো। এখানেই শেষ হচ্ছে আমাদের বনভোজনের ব্যাপার। এই প্রশ্নটার মানে এই গল্পটার ওপর সব রকমের প্রশ্নোত্তর আলোচনা। তোমরা আশা করি এই গল্পটার ওপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই এরপরে কি করবে, বনভোজনের ব্যাপার গল্পটা আরও একবার পড়ে ফেলবে, তাহলে তোমাদের সব প্রশ্নের আনসার একেবারে তৈরি হয়ে যাবে এবং টিউটোপিয়ার সাথে থাকবে। তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে পরবর্তীকালে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে। ততদিন খুব ভালো থাকো।